ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে দিহান, নীল, শাওন। তিনজনের মনে চলছে একই প্রশ্ন, কি রহস্য লুকিয়ে আছে এই বিয়ের পেছনে। কাল দিহান ফোন দিয়ে তাদের ডেকেছিল, তারা আসতে পারেনি, তাই সকাল সকাল দুজন এসে দিহানের বাসায় হাজির। কিন্তু দিহানের থেকে সব শুনে তারা স্তব্ধ হয়ে যায়। নীল, শাওন কিছুতেই বিশ্বাস করতে চায়নি এটা সত্য, কিন্তু সত্যি তো সত্যিই হয়। তাকে কি মিথ্যা বললে তো আর সেটা মিথ্যে হয়ে যায় না। তিনজন চুপচাপ দাঁড়িয়েছিল। নীরবতা ভেঙে শাওন বলল, আমরা মনে হয় অরিনের বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত। আসলে সে কি চায়, কি তার পরিচয় ও তার পরিবারের সবাই কি করে, বা সে কোথায়, সে থাকে কোথায়, সব তথ্য পেলে আমরা মনে হয় কিছুটা হলেও জানা যাবে এই বিয়ের পিছনে কি কারণ আছে। আমার মনে হয় শাওন ঠিক বলছে। আমরা চাইলেই রূপা থেকে সব জানতে পারি। না না, লুপাকে কিছু জানানো যাবে না। ও কিছু একটা শুনলে সেটা সবাইকে না শোনালে ওর পেটের ভাত হজম হয় না। অরিনের বিষয়ে তো জানতে পারি, তাই না? হুম, তাও ঠিক। আমি লোপাকে কল করে ছাদে আসতে বলছি। দিহান লুপাকে কল দিয়ে ছাদে আসতে বলল, এবং একা, সাথে যেন কেউ না আসে সেটাও বলল। কিছুক্ষণ পরে লুপা ছাদে আসলো। কালো রঙের একটা প্লাজো পরেছে, সাদা টি শার্ট, চুলগুলো এলোমেলো, চশমা পরেনি আজ। টানা টানা চোখগুলো কিছুটা ফোলা, ঠোঁটও হালকা ফুলে আছে। ফর্সা ত্বকে সোনালি রোদ লেগে চিকচিক করছে। নীলের কাছে লুপাকে আবেদনময়ী লাগছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুম থেকে মাত্রই উঠে আসছে। নীল লুপার থেকে চোখ সরিয়ে নিল। এভাবে তাকিয়ে থাকলে তার নেশা ধরে যাবে। চাপা একটা দীর্ঘ শ্বাস নিয়ে গাছে বসা কলরব করা পাখিগুলোর দিকে তাকালো। লুপা তাদের সামনে এসে দাঁড়ালো, আর চোখে একবার শাওনের দিকে তাকিয়ে গালের পাশে ছড়িয়ে থাকা চুল কানে গুঁজল। দিহানকে উদ্দেশ্য করে বলল, কেন রাখছো ভাইয়া? দিহান চুপ থাকলো, কিছু বলল না। আসলে কি বলবে সে, ভাবতেই পারছে না। লুপা শাওনকে বলল, কেমন আছো শাওন ভাইয়া? ভালো। তুমি কেমন আছো? জি ভালো। আমিও ভালো। আমাকে জিজ্ঞেস করতে তাই আগে বলে দিলাম। কথাটা বলে একটা চোখ টিপ দিল নীল। লুপা নীলের দিকে কপাল কুঁচকে তাকালো। তার চেহারায় বিরক্তি ফুটে উঠেছে। দিহানকে বলল কি বলার, তাড়াতাড়ি যেন বলে সে কলেজে যাবে। দিহান একটু চুপ থেকে তারপর বলল, আচ্ছা লোপা, ওই যে অরিন, ওর সাথে তোর কতদিনের পরিচয়? দিহানের কথায় অরিনের কপাল আবারও কুঁচকায়। দিহানকে বলে, কেন ভাইয়া হঠাৎ এমন প্রশ্ন? আগে বল, তারপর বলছি। 2 বছরের। ওর বাসা কোথায়? এসব হঠাৎ কেন জানতে চাচ্ছ ভাইয়া? তুই তো সবার সাথে মিশিস না, এই একটার সাথেই মিশলি, তাই জানতে ইচ্ছে হলো। এখানে বাসার কি সম্পর্ক? নীল বুঝে গেল লুপার থেকে এভাবে কিছু জানা খুব কঠিন, তাই সে কথা বলা শুরু করলো। আমি বলছি, আসলে আমাদের একটা ফ্রেন্ড তোমার বান্ধবীকে খুব পছন্দ করছে, তাই আমরা ওর বিষয়ে জানতে চাই। নীলের কথায় লুপার বুকের ভেতর ধুক করে উঠল। শাওন কি অরিনকে পছন্দ করে নাকি? লুপা শাওনের দিকে তাকিয়ে কিঞ্চিত সুরে জিজ্ঞেস করলো, শাওন ভাইয়া অরিনকে পছন্দ করেন? আরে না না, আমি না, আরেকটা। শাওনের জবাব শুনে লুপা যেন প্রাণ ফিরে পেল। ছোট্ট করে শ্বাস ছেড়ে বলতে লাগলো, আমি জানি না ভাইয়া তোমাদের বন্ধুটা কি করে বা কেমন। যদি ভালো মানুষ হয় তাহলে কথা এগোতে পারো। আমি চাই ওর জীবনে কেউ আসুক যে ওকে এই জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসবে। জাহান্নাম থেকে মানে? জানো ভাইয়া, ও না একটা অনাথ মেয়ে। ওর মা নেই, বাবা নেই, আপন বলতে ওর কেউই নেই। লুপার কথা শুনে দিহানের বুকের ভেতর ছ্যাদ করে উঠল।
শুধু আছে ডাইনি রূপে একটা সৎ মা আর ওনার বাচ্চারা। সেই ছোট্ট থেকে ওর মা হারা সৎ মা অত্যাচার সহ্য করে করে এখনো বেঁচে আছে। ওর নিজের খরচা নিজেই চালাতে হয়। মাত্র 3,000 টাকা একটা টিউশনি করে, ওর জন্য একটাই নাকি অনেক। এই 3,000 টাকা দিয়ে ও পুরো মাস চলতে পারে। আসলে তাকে পারতে হয়। যেখানে আমরা সপ্তাহে সপ্তাহে শপিং করি, সেখানে ও দুটো জামা দিয়ে 6 মাস চলতে পারে। না হলে যে তার লেখাপড়া খরচ চালাতে পারবে না। একটু থেমে, জানো ভাইয়া, সেদিন আমার বার্থডেতে এসে আমার হাতে বই দিয়ে মাথা নিচু করে বলছিল, দোস্ত হাতে মাত্র 500 টাকা ছিল রে, তাই কিছু আনতে পারিনি, রাগ করিস না প্লিজ। এইটুকু বলেই লুপার গলা ধরে এলো। একটা ঢোক গিলে ধরা গলায় আবারও বলতে শুরু করলো। ও যখন এই কথাটা বলছিল, আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, নিজের প্রতি রাগ হচ্ছিল। এর আগের দিন আমি ওদের বাসায় গিয়ে ওর কাছে চাইছিলাম, কিন্তু ও যখন পাতিলা চা বসালো, ওর সৎ মা এসে পাতিলাটা নামিয়ে তাকে কথা শুনিয়ে গেল। আমি দেখেও না দেখার ভান করে বসে থাকলাম, যেন ও লজ্জা না পায়। ও এসে আমাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল। আমি ভাবলাম শেষে বিলটা আমি দিয়ে দিব, তাই ইচ্ছে মতো অর্ডার করলাম। হঠাৎ বাসা থেকে ফোন এসে আব্বু প্রেশার বেড়ে গেছে। আমি তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম, বিলটাও দিলাম না। পরে ওকে 2,000 টাকা দিলাম, কিন্তু ও নিল না, উল্টো রাগ দেখালো। চোখের পানিটা মুছে আবার বলতে লাগলো। তোমাদের বন্ধুর যদি এই ক্ষমতা থাকে ওকে ভালোবাসা দিয়ে ওর সব কষ্ট দূর করে দেওয়ার, তাহলে বিয়ের প্রপোজাল পাঠাও। আর যদি এই ক্ষমতা না থাকে তাহলে দয়া করে ওনাকে ওর ধারে কাছেও যেতে না বলো। কথাগুলো বলে লুপা চলে গেল। দিহান মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। ওর বুকের ভেতর তোলপাড় চলছে। লুপার প্রতিটি কথা তার কলিজায় সূচের মতো বিঁধেছে। অরিনকে বলা সব কঠিন কথাগুলো একে একে মনে পড়ছে। তোমাকে কেন জানি আমার কাছে এইরকম ড্রেসেও খ্যাত খ্যাত লাগছে। আচ্ছা, তুমি কি বস্তিতে থাকো? কথাটা মনে পড়তেই দিহান চোখ খিচে ফেলল। তখনই তার চোখে ভাসল সেই দৃশ্য। যাক, ভালো হয়েছে লুপা, তোমায় একটা ড্রেস পরতে দিয়েছে, নয়তো অনুষ্ঠানের সৌন্দর্যই নষ্ট হয়ে যেত। যা পরে আসছিলা। দিহান সাথে সাথে চোখ খুলে ফেলল। তারপর লুপার কথা কানে বেজে উঠল। যেখানে আমরা সপ্তাহে সপ্তাহে শপিং করি, সেখানে সেই 2টা ড্রেস দিয়ে 6 মাস চলতে পারে, না হলে যে তার পড়াশোনার খরচ চালাতে পারবে না। কথাটা মনে পড়তেই একটা ঢোক গিলে কান্না আটকাতে চেষ্টা করলো দিহান। আবারও কানে বাজলো। মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে পেট পুড়ে খেয়েও গেলা, আবার ফ্রিতে একটা ড্রেসও পেলা। কথাটা মনে পড়ার সাথে সাথে লুপার কথা কানে বাজলো। জানো ভাইয়া, সেদিন আমার বার্থডেতে এসে একটা হাতে বই দিয়ে মাথা নিচু করে বলছিল, দোস্ত হাতে মাত্র 500 টাকা ছিল রে, তাই কিছু আনতে পারিনি, রাগ করিস না প্লিজ। দিহানের শ্বাস ভারী হয়ে গেল। শ্বাস ফেলতে তার কষ্ট হচ্ছে। আবারও কানে বাজলো। তোমাকে আমার পরিবারের কেউই মানবে না, কজ তুমি আমার যোগ্য নও। না তোমার ফ্যামিলি স্ট্যাটাস, না তোমার সৌন্দর্য, না তোমার চলাফেরা, কোনো কিছুই আমার ধারে কাছেও আসে না। তুমি জানো আমি যাকে ভালোবাসি তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন। অনেক ভালো পরিবারের মেয়ে সে, তোমার মতো মিডিল ক্লাস না। আর সে দেখতেও অনেক সুন্দর। সমাজে কিভাবে চলতে হয় সেটা তার জানা আছে। তোমার মতো ফকিন্নি বেশে কোথাও যায় না। দিহানের গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একের পর এক কথা কানে এসে বিকট শব্দে বাজতে লাগলো। সবগুলো কথা একত্র হয়ে একটা ভয়ঙ্কর শব্দ হতে লাগলো। দিহান কানে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল,
স্টপ। বলে হাঁটু গেড়ে বসে পড়ল। অরিনের জন্য তার অনেক কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে অরিনের জীবন থেকে সব কষ্ট মুছে দিতে। ইচ্ছে করছে অরিনকে একবার ছুঁয়ে দেখতে। যে মেয়েটাকে একটু আগে তার কেউ মনে হয়নি, তাকে এখন তার সব কিছু মনে হচ্ছে। কিন্তু কেন? সে তো অরিনকে ভালোবাসে না, সে তো ভালোবাসতো তন্দ্রাকে। তাহলে অরিনের কষ্ট শুনে এত খারাপ কেন লাগছে তার? নীল শাওন দিহানের সামনে বসলো। শাওন দিহানের বাহুতে হাত দিয়ে কিঞ্চিৎ ছুঁড়ে বলল। দিহান, তুই কারোর জন্য কাঁদছিস? দিহান মাথা তুলে তাকালো। এই অল্প সময় কান্না করেও দিহানের চোখ লাল হয়ে গেছে। চোখের পানিটা মুছে কান্না জনিত গলায় বলল। আমার এত কষ্ট হচ্ছে কেন দোস্ত? তোরা বলবি কেন? আমার মনে হচ্ছে ও আমার খুব আপন। শাওনের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল। দোস্ত, আমি ওর সব কষ্ট মুছে দিতে চাই। আমি ওর পাশে থাকতে চাই। ওর ছোট ছোট ইচ্ছে পূরণ করতে চাই। কিন্তু কিভাবে এসব করবি? বিয়ের পেছনে কারণ না জেনেও ওকে বাসায় তুলবি? বিয়ের পেছনে কি কারণ আমি আপাতত জানতে চাই না। আচ্ছা তোরাই বল, তোদের কি মনে হচ্ছে অরিন কারো ক্ষতি করতে পারে? ওরিনের বিষয়ে এত কিছু শোনার পর আমার মনে হচ্ছে না যে ওরিন কারো ক্ষতি করতে পারে। আমার মনে হয় ওকে কেউ জোর করে এটা করিয়েছে, ওকে এটা করতে বাধ্য করেছে। আর এই কেউটাকে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কি ব্যাপার, আমাদের নীলদরিয়া শুনশানের কি হলো? দিহানের কথাটা বলতে দেরি হয়েছে, তার পিঠে কিলঘুষি পড়তে দেরি হয়নি। দিহান নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরিয়ে বলল। মারছিস কেন তোরা? শালা প্রথমে তো যেতেই বই পাচ্ছিলি, যাওয়ার পরে আমাদের আর খুঁজে নিলি না। একদিনই তুই আমাদের ভুলে গেছিস, আর কিছুদিন পর তো তুই আমাদের চিনবি না। দোস্ত দেখ, আমি নিজেই জানি না আমার সাথে কি হয়েছে। ওর সামনে যাওয়ার পরে আমার সব কিছু অন্যরকম লাগছিল। অনুভূতিগুলো অন্যরকম ছিল, যা আগে কখনো হয়নি। বিশ্বাস কর, আমার নিজের সাথে কি হয়েছে তা আমি নিজেই জানি না। সারা দিন শেষে ও যখন বিদায় নিছিল, খুব খারাপ লাগছিল। কেন লাগছিল জানি না, তাই তোদের আর খোঁজ করা হয়নি। সরি রে। শাওন নীল দিহানের দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো। দিহান বোকা বনে গেল। শাওন বলল। প্রেমে টেমে পড়িসনি তো? আরে ধুর, কি বলছিস? প্রেমে পড়বো কেন? ও আমার খুব ভালো বন্ধু। বাহ, একদিনই ভালো বন্ধু হয়ে গেল। ওর সাথে তো আমার পরিচয়টা একদিনের নয়, তাই না? কারোর সাথে একদিনের পরিচয় না। হঠাৎ কারো কথা শুনে তিনজন সেদিকে তাকালো। তন্দ্রা দাঁড়িয়ে আছে। তন্দ্রাকে দেখে নীল বিরক্তি হলো, কিঞ্চিৎ সুরে বলল। আইসা নেকার কালেম্মা। তন্দ্রা হেলে দুলে হেসে এসে তাদের সামনে দাঁড়ালো। নীল আর শাওন চলে গেল সেখান থেকে। দিহান কপাল কুঁচকে তাকিয়ে তন্দ্রাকে জিজ্ঞেস করলো। এইভাবে হেলে দুলে হাঁটো কেন তুমি? তন্দ্রা কিঞ্চিৎ রাগী সুরে বলল। আমার তো সবকিছুই তোমার খারাপ লাগে। আমার হাঁটা, ড্রেস আপ, কথা বলা, সবকিছুই তোমার খারাপ লাগে। সামান্য কথায় রেগে যাচ্ছ কেন? এটা সামান্য কথা। না, এটা অনেক বড় কথা, তাই ক্ষমা চাচ্ছি আমি এটা বলার জন্য। তোমার যেভাবে খুশি তুমি চলো, আমি আর কিছু বলবো না। বাহ, তুমি দেখছি আজকাল রাগও করতে জানো। সব কিছু একটা সীমা থাকা উচিত। অলওয়েজ ঝগড়া করলে সম্পর্কে ফাটল ধরে। সব কিছুতে সব সময় শুধু ঝগড়া আর ঝগড়া। সব সময় কি মুড একরকম থাকে? তন্দ্রা আর কিছু বলল না। দুজন চুপচাপ বসে থাকলো। কিছুক্ষণ পরে দিহান তন্দ্রার দিকে তাকিয়ে দেখলো তন্দ্রা বসে মাথা নিচু করে কান্না করছে। দিহান একটা দীর্ঘ শ্বাস নিয়ে তন্দ্রার পাশে বসলো। সরি, তুমি এমন কাজ করো যে আমি রাগ না করে থাকতে পারি না। কান্না বন্ধ করো আর ক্লাসে চলো। তন্দ্রা চোখের পানি মুছে বলল। আমার ক্লাসে যেতে মন চাচ্ছে না, চলো না একটু ঘুরে আসি। একটা ক্লাস করে যাই। ওকে ওকে, আজ কিন্তু আমাকে ওই শাড়িটা কিনে দিতে হবে। আমার কাছে তো টাকা নাই,
বিকাশেও 1 টাকা নাই। বলে দিলেই তো পারো। আমাকে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছো। এখন যদি এই অবস্থা হয় তো বিয়ের পর কি হবে? আমি তো শুধু সেটাই ভাবছি। ওকে থাকো, আমি যাচ্ছি, বাই। বলেই তন্দ্রা গটগট করে হেলে দুলে হেঁটে চলে গেল। দিহানের মাথায় একটা কথা আসে না, সবসময় কেন তন্দ্রা শুধু টাকা টাকা করে? সে কি বোঝে না দিহানও চলে বাবা মার টাকা নিয়েই? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্লাসের দিকে চলে যায় দিহান। ক্লাস শেষে নীল শাওনকে বসতে বলে চলে গেল অরিনের কলেজের দিকে। অরিনকে দেখার জন্য মনটা আকুপাকু করছে তার। অরিনের ছোঁয়াতে সে যে সুখ পায়, সেই সুখ পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। হঠাৎ করে অরিনের জন্য এতটা টান কেন হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারে না। অরিনদের কলেজের গেটের সামনে যেতেই তার চোখ পড়ল অরিন আর লুপার কথা বলে বলে গেটের দিকে হেঁটে আসছে। দিয়ান সেখান থেকে সরে এসে লুপাকে কল দিল। লুপা কল ধরতেই বলল তাড়াতাড়ি বাসায় যেতে। লুপা অরিনকে বিদায় জানিয়ে চলে গেল। লুপা চলে যাওয়ার পরে দিয়ান অরিনের সামনে গেল। দিয়ানকে দেখে অরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে আপনি এখানে? মাত্রই না লোপাকে কল দিয়ে বাসায় যেতে বললেন? যদি লুপা বাসায় না যেত তাহলে আমি এখানে আসতাম কি করে? আপনি দেখছি খুব চালাক। তোমার থেকে কম। দিহানের কথায় কিঞ্চিত হাসল অরিন। চলো একটু ঘুরে আসি। অরিন ফোন বের করে টাইম দেখে নিল, তারপর দিহানকে বলল, যাওয়া যাবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আমাকে আজ টিউশনিতে যেতেই হবে, নয়তো এটা আর থাকবে না। ওকে, এবার চলো। হুম। দিহান অরিনকে নিয়ে নির্জন একটা জায়গায় গেল। চারদিকে সারি সারি গাছ, প্রতিটি গাছের নিচে শুকনো পাতা পড়ে আছে। এ যেন পাতার বিছানা, দেখতে অপরূপ সুন্দর লাগছে। অরিন চারদিকে তাকিয়ে দিহানকে বলল, জায়গাটা একদম নিরিবিলি, কেমন যেন ভুতুরে টাইপ। তোমার ভয় করছে না? কেন? এই যে এমন একটা জায়গায় আমি তোমায় নিয়ে এলাম, যদি খারাপ কিছু করি? ভয় তো আপনার পাওয়ার কথা। দিহান অরিনের কথার জবাব দিতে যাবে, তার আগেই তার কানে কিছু একটা শব্দ এলো, যেন পাতার ওপর দিয়ে কেউ হাঁটছে, তাও খুব সতর্কভাবে। দিহান তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। এখানে আসার পথেও তার মনে হয়েছে কেউ তাদের পিছু পিছু হাঁটছে। দিহানের সামনে তুলি বাজিয়ে অরিন বলল, কি হয়েছে? না কিছু না, চলো একটু বসি। দিহান অরিন একটা গাছের নিচে বসলো। দুজনই গাছে পিঠ থেকে বসেছে, একদম কাছাকাছি। দিহানের তীব্র ইচ্ছা জাগছে অরিনের কোলে মাথা রাখতে। যদি অরিন কিছু মনে করে বা তাকে খারাপ ভাবে, এসব মনে হতেই নিজেকে আটকে রাখলো দিহান, কিন্তু বেশিক্ষণ পারল না। এক সময় তার মন হলো, ক্ষতি কি? বউ তো আমার, বউয়ের কোলে মাথা রাখলে পাপ তো আর হবে না। দিহান আর দেরি না করে অরিনের কোলের উপর মাথা রেখে শুকনো পাতায় শুয়ে পড়ল। অরিন যেন 440 ভোল্টের শট খেলো। হা হয়ে দিয়ানের দিকে তাকিয়ে থাকলো। দিয়ান চোখ বন্ধ করে তার কোলে শুয়ে আছে। অরিন বলল, এভাবে শুয়ে পড়লেন যে? জানি না কেন জানি ইচ্ছে করছিল তোমার কোলে শুতে, বন্ধু ভেবে শুয়েছি, কোনো খারাপ মতলব নেই কিন্তু। চোখ বন্ধ রেখে বলল দিহান। অরিন কিঞ্চিত হাসলো, ভাবলো মানুষটা একদম সহজ সরল, কোনো কিছুতেই কোনো প্যাচ নাই, সব কথা সোজাভাবে বলে দেয়। আর সে কিনা এই মানুষটাকে ঠকাচ্ছে। ভাবতেই বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরিন। দিহানের চুলের দিকে দুবার হাত বাড়িয়ে হাত ফিরিয়ে নিল। দিহান চোখ বন্ধ রেখেই অরিনের হাত এনে তার মাথায় রেখে বলল, একটু হাত বুলিয়ে দাও না প্লিজ, একজন বন্ধু হিসেবে অনুরোধ করছি। অরিন বিস্ময় হলো, তার মনে হচ্ছে আর দিহানের ইচ্ছের কত মিল। তারও তো ইচ্ছে করছিল দিহানের চুলে হাত বুলিয়ে দিতে। অরিন দিহানের চুলের ভেতর নিজের হাত ডুবিয়ে দিল।
দিহানের চুলগুলো অনেক ঘন, একদম নরম। অরিন কাল যা ভেবেছিল সত্যি তাই। এ যেন দিহানের চুল নয়, তুলোর রাজ্য। অরিনের ইচ্ছে করছে সারা জীবন এই চুলে হাত বুলিয়ে রাখতে। কত সুন্দর চুল তার স্বামীর, ভাবতেই লজ্জার হাসি হাসলো অরিন। হোক ক্ষণিকের জন্য, কিন্তু স্বামী তো তার। দিহান চোখ বন্ধ করে আছে। অরিন দিহানের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। অরিন দিহানের চুলের মাঝে মাঝে মুঠি করে ধরছে। যখন এভাবে ধরে, দিহানের মুখের ভঙ্গিটা এমন করে যেন সে খুব সুখ পাচ্ছে। অরিনের ইচ্ছে করছে দিহানের সাথে নিজেকে মিশিয়ে দিতে। দিহানের ঠোঁটগুলা অরিনের খুব টানে। হালকা গোলাপি ঠোঁট দুটো যেন ঠোঁট নয়, কোনো চুমুক, তাই তো তাকে এত টানে। দিহান চোখ খুলে তাকিয়ে দেখলো অরিন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখ দুটোর দিকে তাকালে তার এত নেশা ধরে যে সে নিজেকেই ভুলে যায়। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, কি দেখছো? অরিন তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। দিহান অরিনের একটা হাত ধরে এনে উল্টে পাল্টে দেখতে লাগলো। অরিন বলল, কি দেখছেন এভাবে? দিহান অরিনের চোখে চোখ রেখে বলল, দেখি কি জাদু আছে এ হাতে যে আমি এত সুখ পেলাম তার ছোঁয়াতে। বাহ বাহ, কবি হয়ে গেছেন দেখছি। দিহান অরিনের হাতটা আবার নিজের মাথায় রেখে বলল, কবি টবি পরে হব, আগে আর একটু সুখ দাও প্লিজ। অরিন আবারও দিহানের চুলে নিজের হাত ডুবিয়ে দিল। এই মানুষটার প্রেমে পড়ে গেছে সে, তাই তো আজকাল তার সাথে আগের মতো বিহেভ করতে পারে না। দিহান চোখ বন্ধ করে সুখের রাজ্যে ভেসে চলেছে। সে কি জানে আড়াল থেকে কেউ একজন তাদের এই মুহূর্তটা ভিডিও করছে? হবেন আমার বন্ধু? হব, তবে একটা শর্তে। আমি রাজি, বলুন কি শর্ত? আমাকে আবার তুমি করে বলতে হবে। ওকে, ওটা এমনিতেই বলতাম। আপনার জিএফ কেমন আছে? সেদিন ভয়ে তোতলাচ্ছিলাম বলে আজ ব্যঙ্গ করছো? আপনি যেটা মনে করেন। এবার বলেন, আপনার জিএফ ভালো তো? আছে, ভালো, কিন্তু সব সময় শুধু ঝগড়া করে, ভালো লাগে না। যে ভালোবাসার ঝগড়া বেশি হয়, সে ভালোবাসার গভীরতাও বেশি হয়। দিহান জোরপূর্বক হাসি রেখে টেনে বলল। তারপর পকেট থেকে ওয়ালেট বের করে 2000 টাকা বের করে অরিনকে দিয়ে বলল, অরিন, কাল পরশু তুমি আমার পর ছিলে, আজ তুমি আমার বন্ধু, তাই সাহস করে কিছু বলতে পারি। প্লিজ টাকাটা নিয়ে নাও অরিন। এটা আপনি পেতেন, তাই এটা আপনাকে দিচ্ছি। আপনি আমাকে দিচ্ছেন কেন? কোনো সম্পর্কের মাঝে টাকার সম্পর্কটা আমার পছন্দ নয়। অরিন, আমি সেটা বলছি না, আসলে আমি বুঝিয়ে বলতে পারছি না। তোমার এখন টাকার খুব প্রয়োজন, আমি জানি তোমার কাছে টাকা নেই, প্লিজ নাও। আমার কাছে টাকা আছে। আর হ্যাঁ, লোপার থেকে আমি শুনেছি আপনি কিছু করেন না, তাহলে এত টাকা কই পান? এত বড় হওয়ার পরেও বাবা মায়ের থেকে হাত পেতে টাকা নেন, লজ্জা করে না? লেখাপড়ার পাশাপাশি মানুষ অনেক কিছু করে, এতে সম্মান নষ্ট হয় না। সম্মান নষ্ট হয় অন্যের থেকে হাত পেতে টাকা চাইলে। এটা আপনার টাকা, এটা রাখুন। দিহান বিস্ময় হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। তন্দ্রা আর অরিনের মাঝে কত তফাৎ সেটা মাপতে লাগলো। অরিন দিহানকে বলল, তাহলে আজ আমি উঠছি, কাল দেখা হবে। আর একটু বসো না প্লিজ। বসে কি করব? তাছাড়া আমার কাজ আছে, আমি যাই। একদিন টিউশনিতে না গেলে হয় না? অরিন অবাক হয়ে তাকালো। দিহান বলল, লুপা বলেছে তুমি টিউশনি করো, ওহ, আজ না হয় না গেলে প্লিজ। ওকে, বসেন। অরিন আবার বসলো। দিহানের চোখ বারবার অরিনকে দেখতে চাচ্ছে। আজ হঠাৎ করে অরিনকে তার কাছে এত সুন্দর কেন লাগছে সে নিজেই জানে না। অরিনের চোখের দিকে তাকালে নেশা ধরে যায়। কি এমন আছে এই চোখে? দিহান অরিনের দিকে তাকিয়েছিল। অরিন তাকাতেই
দিহান চোখ সরিয়ে নিল। অরিন বলল, চলেন একটু ওই পুকুরটায় গিয়ে বসি। চলো। দিহান অরিন উঠে একসাথে পুকুরের দিকে গেল। একটা গাছের আড়াল থেকে শাওন আর নীল একজনের দিকে তাকিয়ে আবার দিহানের দিকে তাকালো। ওরা কই যাচ্ছে তাদের মাথায় আসছে না। তারাও পিছু নিল। দিহান অরিন পুকুর পাড়ে এসে দেখলো পুকুরের ঘাটের সিঁড়ি পিছলে হয়ে আছে। দিহান বলল, দেখে মনে হচ্ছে এখানে পা রাখলেই পিছলে যাবে। চলো অন্য কোথাও বসি। না না, আমি সিঁড়িতেই বসবো, একেবারে নিচের সিঁড়িটায়। দিহান কেন জানি না বলতে পারল না। সে আস্তে আস্তে দুসিঁড়ি নামলো। নেমে অরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার হাত ধরে ধরে আসো। অরিন হাত বাড়িয়ে দিল। অরিন দিহানের হাতে তার হাতটা রাখতেই দুজনই হালকা কেঁপে উঠল। অরিনের নরম হাতের ছোঁয়ায় দিহানের মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর দিহানের ছোঁয়া লেগে অরিনের হার্টবিট বেড়ে যাচ্ছে। দিহানের দিকে একবার চোখ তুলে তাকালো। দিহান অরিনের চোখের দিকে তাকিয়ে অরিনের হাতটা শক্ত করে তার মুঠোয় ধরল। তারপর দিহানের হাতে ভর দিয়ে দিয়ে সে এক সিঁড়ি করে নিচে নামলো। একেবারে নিচের সিঁড়িতে এসে দিহান অরিনের হাত ছেড়ে দিল। অরিনের ছোঁয়ায় তার মস্তিষ্ক অনেক কিছু করতে চাচ্ছে। একটু ছুঁয়ে থাকলে যেন সে মাতাল হয়ে যাবে। পায়ের স্যান্ডেল খুলে পাশে রেখে দুপা পানিতে ভিজে সিঁড়িতে বসলো অরিন। দিহানও তার পাশে বসলো। এতটা পাশে যে একটু নড়লেই একজনের গায়ে আরেকজনের গা ঘষা লাগবে। দিহানের এভাবে বসতেই ভালো লাগছে। অরিন দিহানকে বলল, পা ভিজান, দেখবেন অনেক ভালো লাগছে। ওয়েট, জুতো খুলতে হবে। দিহান তার জুতার ফিতা খুলতে লাগলো। একটার খুলে ফেললো, আরেকটার খুলতে গিয়ে ফিতায় গিট লেগে গেল। ফিতা খুলতে না পেরে জুতা এমনি টেনে পা থেকে বের করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষে ব্যর্থ হয়ে দিহান বলল, এক পা ভিজালে চলবে? আপনি কিছু মনে না করলে আমি ফিতাটা খুলে দিতে পারি। আরে না না না, লাগবে না। অরিন দিহানের কথা শুনল না। কোলের ওপর থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখলো। তারপর দিহানের পায়ের সামনে বসে ফিতা খুলতে লাগলো। অরিন মাথা নিচু করে ফিতা খুলছে। এতে করে তার দুপাশের থুতুনি সমান ছোট চুলগুলো সব মুখের দুপাশে ছড়িয়ে পড়েছে। যতবার ফিতায় টান দিচ্ছে ততবার চুলগুলো হেলে দুলে নেচে উঠছে। এই দৃশ্যটা দিহানের কাছে অনেক ভালো লাগছে। তার ইচ্ছে করছে অরিনের চুলগুলা কানে গুজে দিতে। অনেক চেষ্টা করার পরে অরিন ফিতাটা খুলল। ফিতা খুলে সে জুতা খুলতে লাগলো। জুতা পা থেকে একটু বের করে দিহানের উন্মুক্ত পায়ের অংশে হাত দিয়ে ধরল। দিহান কিঞ্চিত কেঁপে উঠল। অরিন দিহানের পা ধরে বাকিটাও খুলল। দিহানের শ্বাস ভারী হয়ে আসছে। হার্টবিট খুব দ্রুত চলছে। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। কই তন্দ্রার ছোঁয়া পেলে তো এমন হয় না। দিহানের মনে বারবার অরিনকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগছে। শুকনো একটা ঢোক গিলে তাড়াতাড়ি পা পানিতে ভিজালো। তার শরীরে গরম বাতাস বইছে মনে হচ্ছে। অরিন দিহানের দিকে তাকিয়ে বলল, আপনার পা অনেক সুন্দর, বিশেষ করে আপনার পায়ের নখগুলো। দিহান লজ্জা পেল। কথা ঘোরাতে বলল, এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, তুমি করে বলো। অরিন কিঞ্চিত হাসলো, কিছুই বলল না। এদিকে আড়াল থেকে ক্যামেরায় তাদের সুন্দর মুহূর্তগুলো বন্দি হচ্ছে। অরিনের সাথে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরল দিহান। সে ভুলেই গেছে তার সাথে যে নীল আর শাওন ছিল। বাসায় এসে সোজা তার রুমে চলে যায়। অন্য দিনের মতো ইসি দিশার সাথে এক দফা ঝগড়া হয়নি আজ। রুমে গিয়ে পকেট থেকে ওয়ালেট আর ফোন বের করে ড্রেসিং টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। আজ তার অনেক ভালো লাগছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে। নিজেকে পূর্ণ লাগছে, কিন্তু কেন সেটা সে নিজেও জানে না। অরিনের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। অরিনের হাসি, অরিনের কথা বলার ভঙ্গি, অরিনের নেশা ধরানো চোখ, সব কিছু
মুখের পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে একা একা হেসে উঠল দিহান। মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, এসে ফোন হাতে নেয়। তন্দ্রা 100+ ফোন দিয়েছে। তার ফোন সাইলেন্ট থাকায় সে বুঝেনি। তন্দ্রার নাম্বারে ডায়াল করলো দিহান। তন্দ্রা সাথে সাথে কল রিসিভ করলো, মনে হয় হাতেই ফোন নিয়ে বসেছিল। ফোন ধরতেই কান্না জড়িত গলায় বলল, সারাদিনে এখন মনে হলো, তাই না? দিহান ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, ফোন সাইলেন্ট ছিল। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না দিহান। তুমি বদলে গেছো, অনেক বেশি বদলে গেছো। বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল তন্দ্রা। বদলাইনি, কান্না থামাও। কেমন আছো? সারাদিন কই ছিলা তুমি? একটা ফ্রেন্ডের সাথে। ছেলে নাকি মেয়ে? মেয়ে। ওহ, তন্দ্রা আর কিছুই বলল না, কিন্তু স্পর্শ তার কান্নার শব্দ শোনা গেল। দিহান তন্দ্রাকে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি চাইলে কিন্তু তোমাকে মিথ্যে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। তুমি যদি এখন এই বিষয় নিয়ে আমায় সন্দেহ করো, তাহলে নেক্সট টাইম আমি এমন কথা তোমার থেকে লুকাবো। কারণ একটাই, আমি চাইবো না তুমি অযথা কিছু নিয়ে আমাকে সন্দেহ করো বা ঝগড়া করো। আমি সন্দেহ করছি না, আমার খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? আমি তো তার সাথে খারাপ কিছু করছি না। কাল যাবে ভার্সিটিতে? যাব। এখন রাখছি, আমার খিদে লাগছে। দিহান ফোন রেখে দিল। কেন জানি তার কথা বলতে ইচ্ছে করছে না। ফোন রেখে ড্রয়িং রুমে আসলো। তার বাবা আর চাচারা মিলে কি নিয়ে যেন আলাপ আলোচনা করছেন, আর মা চাচিরা সোফার পেছনে দাঁড়িয়ে আছেন। দিহান সোফায় গিয়ে বসলো। সবাইকে দেখে চিন্তিত মনে হচ্ছে। দিহান বলল, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? দিহানের কথায় ওনারা কোনো জবাব দিলেন না। দিহান তার মায়ের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, উনি কিছু বললেন না। দিহানের বড় মা বললেন, তোর কলিজার বড় ভাই জিহাদ বিয়ে করেছে। কি? ভাইয়া বিয়ে করছে? কবে? কি জানি কবে করেছে, আমাদের কি বলেছে নাকি? পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলো না। আশেপাশের লোকজন এসব কথা শুনলে না জানি কি কি কথা বলে। দিহানের বড় মায়ের কথার ওপর দিহানের বাবা রাগান্বিত সুরে বললেন। দিহানের বাবার মুখে এমন কথা শুনে দিহান আঁতকে উঠল। সে যে এমন কিছু করেনি সেটা তো নয়। যেভাবেই হোক, সেও তো জিহানের মতো কাজ করেছে, যা নিজের পরিবারের সম্মানে আঘাত আনার জন্য যথেষ্ট। দিহান একটু নড়ে চড়ে বসে তার বড় মাকে বলল, বাসায় আসার পথে ঝিনুকের সাথে দেখা হয়েছে। কই, ঝিনুক তো আমাকে এসব কিছু বলল না। সেটাই তো আমিও ভাবছি, ঝিনুকের সাথে বিয়ে ঠিক করার পরে অন্য মেয়েকে কেন বিয়ে করলো। দিহানের কপাল কুঁচকে এলো। তার সাথে যা হয়েছে জিসানের সাথেও তা হয়নি তো? এমন তো নয় দিহানের বিয়ে আর জিসানের বিয়ের পেছনে একই কারণ? ভাবতেই দিহানের মনে অজানা এক ভয় কাজ করতে লাগলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিহান ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে নীল আর শাওনকে খুঁজতে লাগলো। অনেক খোঁজার পরে ক্যান্টিনের কোণে একটা গাছের নিচে তাদের পেল। শাওন নীল বাদে আর কেউই নেই সেখানে। দিহান নীল শাওনের মাঝখানে বসে দুজনের পিঠে চাপড় দিয়ে বলল, আজকাল দিনে একবার অরিনকে না দেখলে দিহানের সব কিছু বিষাক্ত লাগে। প্রতিদিন একবার অরিনের সাথে দেখা করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। নীল শাওন জোর গলায় বলছে দিহান অরিনকে ভালোবাসে। আজকাল দিহানেরও তাই মনে হয়, কিন্তু সে অরিনকে বলতে পারে না। আর কিভাবেই বা বলবে? তন্দ্রাকে ঠকাবে কি করে? কিন্তু কেন জানি তন্দ্রাকে এখন আর আগের মতো ভালো লাগে না। তন্দ্রার সব দোষগুলো এখন চোখে পড়ে। হয়তো আগে সে তন্দ্রার প্রতি অন্ধ ছিল, তাই সব দোষ তার চোখ এড়িয়ে যেত। এখন তার মনে হয় তন্দ্রা তাকে টাকার জন্য বিয়ে করতে চায়। আগে দিহান ভাবতো সে বেকার, সে তো টাকা ইনকাম করে না, যে তন্দ্রার টাকার জন্য তাকে চায়। এখন মনে হয় তার টাকা নেই তো কি হয়েছে, তার বাবার তো টাকা আছে, সে তো ধনী পরিবারের সন্তান। শুধু তাই নয়, এখন দিহানের মনে হয় তন্দ্রা বেশি ন্যাকামি করে।
তন্দ্রা অল্পতেই ঝগড়া করে। তন্দ্রা মানুষকে ছোট করে কথা বলে। আগে সে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিত, কিন্তু কত নিবে? সবকিছুরই তো একটা লিমিট থাকে। সেটা অতিক্রম হলে আমাদের মনে তীক্ষ্ণতা জন্ম নেয়। দিহানেরও তাই হচ্ছে। তন্দ্রাকে অনেকবার দিহান বলেছে এইসব স্বভাব ছেড়ে দিতে, কিন্তু তন্দ্রা বলেছে দিহান নাকি তার সব কিছুতে নাক গলাচ্ছে। অথচ অরিন তাকে কিছু একটা বললে সে কখনো সেটা অমান্য করেনি। তন্দ্রার অরিনের মাঝে আকাশ পাতাল পার্থক্য। বসে বসে তন্দ্রার অরিনের কথা ভাবছিল দিহান। তখনই নীলয় আর নীল এসে রুমে ঢুকলো। দুজনে সেই দিহানের সামনে দাঁড়িয়ে থেকে রাগে লুকে দিহানের দিকে তাকালো। দিহান সুজনের দিকে তাকিয়ে বলল, হোয়াট? এমন রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমার কে ফেলবি নাকি? দুজন কোনো জবাব দিল না, চুপচাপ দিহানের দুপাশে বসলো। দিহান দু হাতে দুজনের গলা জড়িয়ে ধরে বলল, তোদের রাগলে কিন্তু একদম কুত্তার মতো লাগে। দিহানের কথাটা শুনেই নীল আর শাওন দাঁতের দাঁত কিরমির করে তাকালো। দিহান তার দু হাত এনে গুটিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে নীল বলল, ওই, তুই সত্যি করে বলতো, আমরা কি তোর বন্ধু? এটা আবার কেমন প্রশ্ন? গত 1 মাস ধরে তোর বস আমি আসছি বলে যে উধাও হয়ে যাস, কখনো কি আর খবর নিছস আমরা রয়েছি নাকি চলে এসেছি? কখন কল দিয়ে জানতে চাস বেঁচে আছি নাকি মরে গেছি? ও, তাহলে রাগটা তোদের এখানে? সরি, আর হবে না। এখন থেকে একটা ফোন দিয়ে জেনে নিব তোরা আছিস নাকি মরে গেছিস। না না না, আমাদের ফোন দিবি কেন? তোর অরিন আছে না, অরিনকেই ফোন দে। অরিন তো তোর বন্ধু, অরিনের সাথে তোর ভালো লাগে, আমরা তো তোর শত্রু, তাই না? শালা, আমাদের তো মনে হয় তোরা তুই অরিনের সাথে প্রেম করিস। শুধু শুধু সন্দেহ কেন করিস আমায়? সত্যি বলছি, আমরা শুধুই বন্ধু। তুই এক কাজ কর ভাই, হয় তন্দ্রা নয় অরিন, দুটো থেকে যে কোনো একটাকে বাছাই কর। বাছাই করব মানে? আমি কি দুটোর সাথে প্রেম করি নাকি? আর তাছাড়া তোরা তো সব কিছু জানিস, তাই না? কথাটা বলা মাত্রই দিহানের ফোনে অরিনের কল এলো। ফোনের স্ক্রিনে অরিনের নামটা স্পষ্ট ভেসে উঠছে। নীল বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সবই জানি, আমাদের থেকে লুকাতে হবে না, যা যা কথা বল। দিহান ফোন নিয়ে বারান্দায় চলে গেল। শাওন আর নীল বেরিয়ে গেল তার রুম থেকে ড্রয়িং রুমে। ইশি আর দিশা বসে টিভি দেখছে। তারা দুজনে সে সোফায় বসলো। দিশা নীলকে দেখে মনে মনে অনেক খুশি হলো। ইশি বলল, আমাদের কথা মনে পড়ে বুঝি? শাওন কিঞ্চিত হেসে বলল, সব সময় মনে পড়ে, দিশারের দিকে তাকালো। একবারও ভুলতে পারিনি। আচ্ছা তাই? কেমন আছো দুজন? ভালো, তোমরা? আমরাও ভালো। যখন সবাই চুপ থাকলো, শাওন একটু পরপর আর চোখে দিশার দিকে তাকাচ্ছে। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, দিশা বারবার নীলের দিকেই তাকাচ্ছে। তাহলে কি দিশা নীলকে ভালোবাসে? ভাবতেই বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নীল সবাইকে বলল, তোমরা বসো, আমি আসছি। নীল উপরে আসলো। লুপাকে দেখতেই তার মন ছটফট করছে। 2 দিন আগে লুপার পরীক্ষা শেষ হলো। লুপার শেষ পরীক্ষার দিন নীল ঘুমের ঘোরে লুপাকে মেসেজ দিয়ে ফেলেছিল, আই লাভ ইউ লুপা। লুপা মেসেজ সিন করেছে কিন্তু কিছুই বলেনি। লুপাকে সে ভালোবাসলো। লুপা তার বন্ধুর বোন। দিহান তাকে কত বিশ্বাস করে, এভাবে লুপার সাথে সম্পর্কে জড়িয়ে দিহানের বিশ্বাস ভেঙে দিতে সে পারবে না। তাই লুপাকে সরি বলতেই হবে। লুপার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো লুপা বসে বসে ফোন টিপছে। নীল অনুমতি না নিয়ে রুমে ঢুকে গেল। হঠাৎ রুমে কারো উপস্থিতিতে কিঞ্চিত কেঁপে ওঠে লুপা। নীলকে দেখেই রেগে আগুন হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে, এটা কোন ধরনের বেয়াদবি? একটা মেয়ের বেডরুমে ঢুকতে যে তার অনুমতি লাগে সেটা জানেন না? ও মা, এটা একটা মেয়ের রুম বুঝি? আমার না তাকে মেয়ে বলে মনে হয় না। লুপা দাঁতে দাঁত চেপে বলল, বের হন, এক্ষুনি বের হয়ে যাবেন। নীল কিঞ্চিত হেসে দিয়ে জানালার পর্দা সরালো। তারপর বলল, কি সুন্দর প্রকৃতি, আর তুমি কি না তা পর্দা দিয়ে আড়াল করে রাখছ? কি বলছেন? কানে যাচ্ছে না? বেরিয়ে যান। আমার না যেতে ইচ্ছে করছে না। দেখুন, লাস্টবার বলছি বেরিয়ে যান,
নয়তো আমি চিল্লাচিল্লি করতে বাধ্য হব। যাবো, তার আগে এটা বলো, তোমাদের বড় ভাইয়া বউ নিয়ে বাসায় আসে না কেন? কাল আসবো বলে তো 1 মাস পার করে দিল, কিন্তু আসলো না। আবার তার বউয়ের একটা ছবিও কাউকে দিল না। তার বউ কেমন সেটাও কেউ দেখলো না। আজব তোমার ভাইয়া। লুপার রাগে ফুঁসতে ফুঁসতে জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। আম্মু, ভাইয়া, বড় মা। নীল বোকা হয়ে গেল। লুপা সত্যি সত্যি চিল্লাবে সে ভাবতেই পারেনি। লুপা সবাইকে ডেকেই যাচ্ছে। নীল এসে লুপার মুখ চেপে ধরল। লুপা নিজেকে ছাড়াতে ছটফট করছে। দস্তাদস্তি করতে করতে একদম দুজন খাটে পড়ে গেল। নীল একেবারে লুপার উপরে গিয়ে পড়ল। আর তখনই রুমে বাড়ির সব মানুষ জড়ো হয়ে গেল। ঠস। তোকে বন্ধু কম ভাই বেশি ভেবেছি, আর তুই কিনা আমার বোনের ইজ্জতও কেড়ে নিতে চাইছিস। দিহানের কথা শুনে নীলয় বাক ক্রুদ্ধ হয়ে যায়। নীল লোপার মুখ চেপে ধরেছিল শুধু এই ভয়টাই পেয়ে। সবাই এভাবে হুড়মুড়িয়ে রুমে ঢুকায় সে কিছুক্ষণের জন্য জ্ঞান শূন্য হয়ে গেছিল। লুপার উপরে থেকেই হা করে তাকিয়েছিল সবার দিকে। দৃশ্যটা এমন ছিল যেন সে লুপাকে রেপ করতে চাইছে। দিহান এসে নীলকে কলার ধরে টেনে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় দিল। তারপরে কথাটা বলল যা কিনা দিহান বলবে বলেই নীল কল্পনাই করতে পারেনি। লোপার মা লোপাকে বুকে জড়িয়ে অগ্নি দৃষ্টিতে দিহানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, কেমন ছেলের বন্ধু বানাও যে, ছেলের বন্ধুর বোনকে নিজের বোন ভাবতে পারে না। আজ আমার মেয়ের র্যাপ হলে তার ইজ্জত কি ফিরিয়ে দিত তোমরা? রাগে দিহানের শরীর কাঁপছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। যে বন্ধুকে সে এত বেশি বিশ্বাস করত, বিশ্বাস করে নিজের বোনদের তার সাথে একা ছেড়ে দিত, সে বন্ধু কিনা তার বোনের ইজ্জত কেড়ে নিতে চায়। রাগে ফুঁসতে ফুঁসতে দিহান বলে উঠল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। তুই একটা চরিত্রহীন ছেলে। যে আমার বোনকে রেপ করার চেষ্টা করে সে কখনো আমার বন্ধু হতে পারে না, সে আমার দুশ্মন। দিহানের কথা নীলের কলিজায় গিয়ে লাগে। সত্যি মিথ্যা যাচাই না করে দিহান থেকে উঠা বলতে পারলো? তার উপর এভাবে মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। কষ্টে অপমানের লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে। লুপার দিকে তাকিয়ে দেখলো লুপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত সকলে নীলের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। দিহানের বড় মা এগিয়ে এসে নীলকে একটা থাপ্পড় দেয়। নীল গালে হাত দিয়ে উনাকে কিঞ্চিত স্বরে বলে, আমি কিছু করিনি আন্টি, বিশ্বাস করুন। দিহানের বড় মা কান্না জড়িত গলায় বলেন। নীল কিছু বলতে যাবে তার আগেই সে বলে উঠল, নীল ভাইয়া, সেই ছোট্ট থেকে তোমাকে আপন ভাইয়ের চোখে দেখেছি। কখনো ভাবিনি তুমি দিহান ভাইয়ার বন্ধু। ভেবেছি তুমিও বাড়ির ছেলে। আর তুমি কিনা আমাদের বাড়ির সব থেকে সহজ সরল মেয়েটার দিকে হাত বাড়িয়ে পায় নিজের ভাইয়ের চোখে দেখতো। ভাইয়া, তাহলে এসব কেন? নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? গলা দিয়ে তার কথা বের হচ্ছে না। সে তো লুপাকে সরি বলতে এসেছিল। যদি আগে জানতো এমন কিছু হবে তাহলে ভুলে ওই বাড়িতে পা রাখতো না। দিহান ড্রেসিং টেবিলের সামনে থেকে গিটার নিয়ে নীলকে মারতে তেড়ে গেল। শাওন এসে দিহানকে আটকে ধরলো। দিহান ছাড়াতে ছটফট করতে করতে নীলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বেরিয়ে যা তুই। তোর মতো একটা কুকুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। দিহানকে ধমক দিয়ে শাওন বলল। দিহান চেঁচিয়ে বলল, আরে তুই কি বুঝবি? তোর বোনের সাথে হয়েছে নাকি? নিজের বোনের সাথে এমন হলে কি তুই চুপ করে থাকতি? শাওন দিহানকে ছেড়ে দিল। সত্যিই তো, তার বোনের সাথে এমন হলে সেও তো পারতো না চুপ করে থাকতে। সব তো নিজের চোখে দেখেছে, মিথ্যে তো কিছু না। দিহান নীলের মাথায় বাড়ি দিতে গিটার তুলল, কিন্তু মারতে পারল না। তার হাত কাঁপাকাঁপি লাগলো। তার হাত কাঁপতে লাগলো। নীলকে জড়িয়ে ধরা, নীলের সাথে আড্ডা দেওয়া, হাসতে হাসতে নীলের উপর গড়িয়ে পড়া, নীলের পিঠে এলো পাতারে কিল ঘুষি দেয়া, নীলকে ঝাড়ি দেওয়া, তন্দ্রাকে নিয়ে নীলের সাথে ঝগড়া করা, সব তার চোখে ভেসে উঠছে।
মনে হচ্ছে যেন তার চোখের সামনে কেউ সেই দিনগুলোর ভিডিও তুলে ধরছে। চোখের পানিটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। হাতের গিটারটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল রুম থেকে। নীলকে কখনো এমন অবস্থায় দেখবে সে কল্পনা করতে পারেনি। তার নিজের চোখে দেখা দৃশ্যটা তার নিজেরও বিশ্বাস হচ্ছে না। আজ কিনা নীলকে সে এই অবস্থায় দেখলো। চোখের পানিটা মুছতে মুছতে নিজের রুমে চলে যায় দিশা। নীল পাথরের মূর্তি হয়ে গেছে। তার ভেতরে কি চলছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। এই পরিবারের সবাইকে সে এত আপন ভাবতো, নিজের পরিবারের কথা ফেলে দিলেও তাদের কথা ফেলতো না। আর সবাই কিনা তাকে এভাবে ভুল বুঝলো। লুপা তো অন্তত বলতে পারবে সে তার সাথে খারাপ কিছু করতে চায়নি। নীলের মনে হচ্ছে এই বুঝি তার দমটা আটকে যাবে। বারবার শুকনো ঢোক গিলে নিজেকে শক্ত করতে চাইছে। শাওন নীলের দিকে এগিয়ে এসে নীলের কাঁধে হাত রেখে বলল, নীল, এসব কি? সবাই যা ভাবছে তা কি সত্যি? তুই সত্যি সত্যি কি লুপার সাথে অন্য করতে চাইছিলি, নাকি আমাদের দেখার মাঝে ভুল আছে নীল? নীল ছলছল থেকে একবার শাওনের দিকে তাকালো। পুরো চোখ ভরে আছে জলে, যেন পলক পড়লেই গাল গড়িয়ে পড়বে 2 ফোঁটা মুক্তদান। শাওন ধরা গলায় আমার বলল, বল নীল, সব কি সত্যি? তুই এমন নয় নীল, আমি জানি তুই এমন করতে পারিস না। নীল নিজের ঘাড় থেকে শাওনের হাত সরিয়ে বেরিয়ে যেতে লাগলো। দরজার সামনে গিয়ে একবার পেছন ঘুরে লুপার দিকে তাকালো। লুপা এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। নীলের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতেই রুম থেকে বেরিয়ে গেল। আজ থেকে শান্তি নীর তার জন্য অভিশপ্ত নীর। গেটের বাইরে থেকে সে একবার বাসার দিকে তাকালে এই বাড়িতে সপ্তাহে 3-4 বার করে আসতো সে এই বাড়ির সবকিছু তাদের বন্ধুত্বের স্মৃতি ছড়িয়ে আছে। এই তো এই দোলনায় বসে এই 3 জনের কত মজা করত। নীল গান গাইতো আর দিহান রক গেয়ে ঝাড়ি দিয়ে বলতো, তোর গানের থেকে কুত্তার ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে। চুপ থাক ভাই, তোর গান শুনলে আমার বমি পায়। এরকম কত কত কথা বলতো। নীলের চোখ যতই মুছছে ততই ভিজে যাচ্ছে। চোখ মুছতে মুছতে চলে এলো শান্তি নীরের সীমানা পেরিয়ে। আর কখনো সে তার মুখ দেখাবে না এই নীরের মানুষের ভালোবাসাগুলোকে। নিজেকে আড়াল করে দিবে সবার থেকে। সেই সকাল থেকে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে লোপা। খুব কষ্ট হচ্ছে তার। নীলকে তার অসহ্য লাগে ঠিকই, কিন্তু নীলের চরিত্র তার অনেক ভালো লাগে। তার দিকে হা করে তাকিয়ে থাকে ঠিক, তবে কখনো খারাপ নজরে তাকায়নি। লোপা তাকে ঘৃণা করলেও নীল এভাবে অপমানিত হোক এটা সে কখনোই চায়নি। কি দরকার ছিল চিল্লাচিল্লি করার? যদি সে না চিল্লাতো তাহলে এমনটা হতো না। দিহান যখন নীলকে ওই কথাগুলো বলছিল তখন লোপা বাকরুদ্ধ হয়ে গেছিল। কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছিল না। অদৃশ্য একটা হাত তার গলা টিপে ধরছিল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভেতরটা চিৎকার দিয়ে বারবার বলছিল, প্লিজ থামো বলছি নীল ভাইয়া, এমন করেনি। কিন্তু বাহিরটা পাথর হয়ে গেছিল। তার একটা ভুলের জন্য এত কিছু হলো। নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে। চোখের জলটা মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো লোপা। তারপর উঠে দাঁড়িয়ে পা বাড়ালো দিহানের রুমের দিকে। দিহানের রুমে দিহান নেই। বারান্দায় দেখলো সেখানেও নেই। দৌড়ে গেল ছাদে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দিহান। লোপা গিয়ে দিহানের পিছে দাঁড়িয়ে কিঞ্চিত স্বরে ডাক দিল, ভাইয়া। হঠাৎ লোপার গলা কানে আসতেই তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছন ঘুরে তাকালো দিহান। চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা একদম শুকনো দেখাচ্ছে। লোপার কলিজাটা মোচড় দিয়ে উঠল। যে ভাইটা সবসময় হাসি খুশিতে মেতে থাকতো সে কিনা এভাবে কাঁদছে। লোপা ফুপিয়ে কেঁদে উঠে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেঁদে কেঁদে বলল লোপা। দিহান বোনের মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় বলল, কাঁদিস কেন পাগলি? আর কিসের ক্ষমা চাস? ক্ষমা তো আমি চাইবো। আমি মানুষ চিনতে ভুল করছি। ঠিকই বলছেন ভাইয়া, তুমি সত্যি মানুষ চিনতে ভুল করেছেন। নীল ভাইয়ার মতো একটা বন্ধু চিনতে অনেক বড় ভুল করেছেন ভাইয়া। নীল ভাইয়াকে তুমি ভুল বুঝেছো। চিনতে এভাবে ভুল বুঝতে না তুমি।
বলেই হাউমাউ করে কেঁদে ওঠে লুপা। দিহান নিজের বুক থেকে লুপার মাথাটা তুলে জিজ্ঞাসুক চোখে তাকালো লুপার দিকে। লুপার মুখটা তুলে ধরে বলল, নীলকে চিনতে ভুল করেছি। মানে লুপা একে একে সব কিছু বলল দিহানকে। সব শুনে দিহানের মাথায় পাঁচ পড়ল। নীলকে থাপ্পড় মারা, গিটার নিয়ে তার দিকে তেড়ে যাওয়া, গালাগালি করা সবকিছু চোখের সামনে ভেসে উঠছে। কিভাবে সে পারলো নীলকে এভাবে ভুল বুঝতে? কাঁপা কাঁপা গলায় বলল, তো তুই আমাকে আগে কিছু বলিসনি কেন? আমার জবান দিয়ে কথা বের হচ্ছিল না ভাইয়া। হ্যাঁ, আমি নীল ভাইয়াকে সহ্য করতে পারি না। ওনার সব কিছুই আমি বিরক্ত হই। ওনার নামটা শুনতেও আমার বিরক্ত লাগে। কিন্তু সত্যি একটাই যে নীল ভাইয়া আমার যতই খারাপ লাগুক, উনি মানুষটা খারাপ নয় ভাইয়া। ওনার সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে, আর এই অন্যায় আমার জন্য হয়েছে। আমি কেউ কিছু বলতে পারিনি ভাইয়া, বলো। আমি কেন বুঝিনি রে? ওকে তো আমি চিনতাম, তাহলে আমি কেন বুঝিনি বল? আমার এই হাত দিয়ে মেরেছি ওকে। অন্যদিনের মতো উল্টাপাল্টা মারেনি আমায়, চুপ করেছিল। আর আমি পাল্টা কিনা ওকে। এইটুকু বলেই ফুপিয়ে কেঁদে ওঠে দিহান। পকেট থেকে ফোন বের করে নীলের নাম্বারে ডায়াল করলো। নীলের ফোন বন্ধ। শাওনের ফোনে ডায়াল করলো, কল গেল, কিন্তু রিসিভ হলো না। শাওনকে কল দিচ্ছে তখন অরিনের নাম্বার থেকে কল এলো। দিহান কল কেটে দিতে চায় কিন্তু পারেনি। সে সকালে অরিনের সাথে কথা হয়েছিল, আর হয়নি। সারাদিন অপেক্ষা করতে করতে মেয়েটা তাকে ফোন দিল। সে রিসিভ না করলে কষ্ট পাবে হয়তো। দিহান ফোন রিসিভ করা মাত্রই অরিনের বাড়ি। এই, কই থাকেন আপনি? সারাদিনের খোঁজ খবর নাই কেন? সেই যে রাখছি বলে ফোন রাখলেন আর ফোন দিলেন না। টেনশনও তো হতে পারে আমার, তাই না? ও আবিদ। বলতে গিয়েও লুপার দিকে তাকিয়ে থেমে গেল দিহান। কি ব্যাপার, কথা বলেন না কেন? আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? পরে সব বলবো, রাখছি। ফোন দিন প্লিজ, আমি অপেক্ষা করব। বাই। দিহান ফোন কেটে দিল। লুপা জিজ্ঞেস করলো, কে ছিল ভাইয়া? তো তন্দ্রা। ও। লুপা ছোট করে ওহ বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। সে স্পষ্ট দেখেছে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা অরিন নামটা। বেশ কয়েকদিন ধরে সে অরিনের ফোনেও দিহানের নাম্বার থেকে কল যেতে দেখেছে। কে ফোন দিচ্ছে জিজ্ঞেস করলে এভাবেই অমুক তমুক বলে কথা লুকিয়ে রাখতো। মনে অনেক প্রশ্ন জাগতে এই ছোট একটা দীর্ঘশ্বাস ছাড়ল লুপা। এদিকে দিহান লাগাতার কল দিয়েই যাচ্ছে শাওনকে। কল যেতে যেতে এক সময় শাওনের ফোনটাও বন্ধ দেখালো। দিহান লুপাকে বলে, ওরা খুব রেগেছে আমার উপর। চলো আমরা এক্ষুনি যাব নীলের বাসায়, ওকে গিয়ে সরি বলবো। না ভাইয়া, তার আগে চলো আমাদের বাসায় সবাইকে সত্যিটা জানাই। ওরাও তো নীল ভাইয়াকে ভুল বুঝে আছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল। চলো। লুপা ও দিহান ছাদ থেকে নেমে আসলো। সবার রুমে রুমে সবাই খুঁজে কাউকে না পেয়ে দুজন নিচে নামলো। বাসার সবাই বসে কি নিয়ে যেন আলাপ করছে। দিহান লুপা একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার সবার দিকে তাকালো। দিহানের বড় চাচু গম্ভীর গলায় তাকে বললেন, দিহান বসো, তোমার সাথে কথা আছে। দিহান চুপচাপ বসে পড়ল। তার বড় চাচুর সাথে সে স্বপ্নেও বেয়াদবি করে না। লোপা দিহানের পিছে সোফা ঘেঁষে দাঁড়ালো। তার মনে হচ্ছে এখানে হয়তো সকালের ঘটা ঘটনা অথবা জিহানকে নিয়ে আলোচনা হচ্ছে। দিহান একটু নড়ে চড়ে বসে জিজ্ঞেস করলো, কি কথা বড় চাচ্চু? তন্দার মা ফোন দিছিলেন, উনি এই সপ্তাহে বিয়েটা সেরে নিতে চান। তাই আমি ওনাকে বলে দিছি তোমাদের এনগেজমেন্ট, আর তার 3 দিন পর তোমাদের বিয়ে। ভালোবাসার মানুষকে বিয়ে করবে শুনেও দিহান খুশি হতে পারল না, বরং কোনো এক অজানা কারণে তার মন খারাপ হয়ে গেল। যে তন্দ্রকে বিয়ে করার জন্য পরিবারের সবাইকে বলেছিল এই সম্পর্ক মেনে না নিলে সে সুইটার্ট করবে, আজ তার সাথে বিয়ে হচ্ছে শুনে সে অখুশি। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে দিহান তার চাচুকে বলল, কাল মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তা তো তুমি আমাদের দিয়েছো এতদিন, তোমার পাগলামির জন্য একটা খুনির পরিবার থেকে মেয়ে আনতে হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব।
তুমি যেমন আমাদের পছন্দ বা মতামতের প্রয়োজন মনে করোনি, আমরা করছি না। তোমার পাগলামি দেখে আমরা হ্যাঁ বলেছি, মন থেকে নয়, একটা দীর্ঘ শ্বাস ছেড়ে। যাই হোক, আমি ওনাদেরকে কথা দিয়েছি কালই এন্ড হবে। যাকে ইনভাইট করার করে নাও, আমি রেট পেছাতে পারবো না। কথাটা বলেই দিহানের বড় চাচু সোফা ছেড়ে উঠে চলে গেলেন উপরে। দিহানের বাবাও তার ছোট চাচুরা উপরে চলে গেলেন। ওনাদের পিছু পিছু ওনাদের স্ত্রীরা যেতে লাগলেন। দিহান বলল, তারাও সবাই। দিহানের বড় মা লোপার মা ও তার মা দাঁড়িয়ে গেলেন। সবাই তার দিকে জিজ্ঞাসুক চোখে তাকালেন। দিহানের মা বললেন, কি হয়েছে, কিছু বলবি? হুম। দিহান ছোট করে হুম বলে লোপার দিকে তাকালো। লোপা এসে সবার সামনে দাঁড়িয়ে দিহানের দিকে তাকালো। দিহান ইশারায় ভরসা দিল। লোপা সবাইকে একে একে সবকিছু খুলে বলল। সবাই লোপার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। লোপা নীলের উপর বিরক্ত হয়ে সে চিল্লাচ্ছিল, আর সেজন্যই নীল মুখ চেপে ধরছিল। ধস্তাধস্তিতে খাটে পড়ে যায়, আর সে দৃশ্য তারা দেখে। এই ছোট একটা কারণে সবাই নীলকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিল। দিহানের বড় মায়ের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওনার কানে বেজে উঠল, আমি কিছু করি না আন্টি, বিশ্বাস করুন। উনি নীলকে থাপ্পড় দিয়েছিলেন, সেই দৃশ্যটা চোখে ভেসে উঠল। থাপ্পড়ের শব্দ এসে কানে বিকট শব্দে বাজল। সাথে সাথে চোখ বন্ধ করে দিলেন। শাওন নীলকে তিনি নিজের ছেলের মতোই ভাবেন, আলাদা একটা টান অনুভব করেন তাদের জন্য। আর তিনি কিনা এভাবে নীলকে মারলেন, কথা শোনালেন। চোখের পানিটা মুছে দিহানকে বললেন। দিহানের মা বললেন, আমরা সবাই মিলে নীলাদের বাসায় যাই, চলো। মাত্র তো রাত 8টা বাজে, এখন যদি যাই 12টা বাজার আগেই চলে আসতে পারবো। কাল দিহানের এঙ্গেজমেন্ট, আর নীলা যদি না থাকে তাহলে শুধু দিহান নয়, আমাদের সবারই খারাপ লাগবে। সেটাই করি, চল। ইসি, দিশা, লুপা, দিয়া, রুহান ও দিহানের বাবা চাচুরা বাদে সবাই বেরিয়ে গেল নীলাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নীলাকে সাথে না নিয়ে কেউই বাসায় ফিরবে না। জিহান মাত্র বাসায় ফিরেছে। আজকাল বাসায় তার মোটেও ভালো লাগে না। ভালো লাগবেই বা কি করে? বাসায় আসলে তাকে এমন একটা মানুষের সম্মুখীন হতে হয় যার জন্য তার ভালোবাসার মানুষটাকে পেতে পেতে গিয়েই হারালো। বন্ধুর বার্থডে পার্টিতে একটু বেশি গিলে ফেলছিল। মাতাল হয়ে পড়েছিল একটা রুমে। পড়েছিল নাকি অন্য কিছু করছিল সে কিছুতেই মনে করতে পারে না। তার শুধু মনে হয় সে ঘুমিয়েছিল। যখন চোখ খুলে তখন তাকিয়ে দেখে সে একটা মেয়েকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মেয়েটাকে এমন ভাবে ধরে ঘুমাচ্ছে যেন মেয়েটা একটা কোল বালিশ। গায়ের দিকে তাকিয়ে দেখে তার গায়ে কোনো জামা নেই। শুধু তাই নয়, মেয়েটার গায়ে কোনো জামা নেই বললেই চলে। ছোট ছোট দুটো জামা আছে শুধু গায়ে। জিহান এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে গেছিল। মেয়েটা বাঁকা ঠোঁটে হেসে উঠে বলেছিল, গুড মর্নিং মাই লাভ। জিহান শুকনো দু কয়েক ঢোক গিলে বলল, কে আপনি? লারা, তবে অনেকজন লাইলি বলে ডাকে, তুমি চাইলে সেটাও ডাকতে পারো। এখানে কি করেন আপনি? এখানে কি করি? একটু এগিয়ে জিহানের বুকে আঙ্গুল স্লাইড করতে করতে বলল, এখন তো কিছু করছি না, যা করার তো আগেই তুমি করলে। জিহান আতকে উঠল। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, কি করেছি আমি? লারা ফোন বের করে জিহানের সামনে একটা ভিডিও তুলে ধরল। ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে জিহান তার সামনে বসা মেয়েটাকে পাগলের মতো কিস করছে। ভিডিওটা দেখে জিহানের দুনিয়া ওখানেই থমকে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখে সেদিন লারা তাকে বিয়ে করে। জিহান ভেবেছিল লারার সাথে সে অন্যায় করেছে, তাই লারা তাকে বিয়ে করতে এই ভয় দেখিয়েছে। কিন্তু এখন মনে হয় লারা তাকে বিয়ে করেছে এর পেছনে কোনো বড় সড়ো কারণ আছে। লারাকে বেশ সুবিধার মেয়ে বলে মনে হয় না তার কাছে, তাই সে বিয়ে হয়েছে থেকে লারার থেকে আলাদা থাকে। এমনকি কোনো প্রয়োজন ছাড়া সে লারার সাথে কথাই বলে না। আবার যখন বলে তখন খুব খারাপ ভাষা ব্যবহার করে। কবে আসলেন? লারার কথায় ভাবাচ্ছেদ হয় জিহানের। কপাল কুঁচকে লারার দিকে তাকায়। লারা একটা লাল শাড়ি পরেছে, লাল ব্লাউজ, লাল চুড়ি। লাল রংটা তার অনেক প্রিয়। ছেলেদের নাকি লাল পরতে নেই, তাই সে তার পছন্দের রং দিয়ে তার জিএফ ঝিনুককে রাঙিয়ে রাখত।
লাল রঙের ঝিনুককে তার কাছে পরিতের মতো লাগতো। লারাকে অনেক সুন্দর লাগছে, লম্বা চুলগুলো অর্ধেক সামনে এনে রাখছে, অর্ধেক পিঠ ছড়ানো। লারার ঠোঁটের পাশে একটা তিল, যেটা তার গোলাকার ঠোঁটের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। চোখের ঘন পাপড়িগুলো চোখ দুটো টানা টানা করে রাখছে। জিহানের কপালের কুচকানো বিলীন হয়ে যায়, চোখে একরাশ মুগ্ধতা নেমে আসে। লারা মেয়েটা এত সুন্দর তার জানা ছিল না, হয়তো এভাবে খেয়াল করে দেখেনি বলেই সে জানতো না। জিহানের এভাবে তাকানো দেখে লারা ইতস্ততা হয়ে যায়, আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে এদিক ওদিক তাকায় আর চোখে জিহানের দিকে তাকায়। একসময় গলাটা একটু ঝেড়ে বলে উঠল, এভাবেই তাকিয়ে থাকবেন? জিহান তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়, একটু অপ্রস্তুত হয়ে যায়। লারা আবারও বলে, আমি জিজ্ঞেস করছিলাম কবে আসলেন? একটু আগে। আপনার বাসা থেকে ফোন দিছিল, আমাদের কাল যেতে বলল। আপনার কোন ভাইয়ের নাকি এঙ্গেজমেন্ট? কই, আমাকে তো কেউ ফোন দেয়নি। আপনার ফোনটা বন্ধ, আমিও দিয়েছি অনেকবার, ফোন যায়নি। জিহান পকেট থেকে ফোন বের করে দেখলো আসলেই তার ফোন বন্ধ। লারা আবার বলল, আমি ওনাদের বলেছি আমরা কাল যাব, আমার লাগেজ গুছিয়ে নিচ্ছি। আপনারটা গুছিয়ে দিব নাকি আপনি গুছাবেন? লারার কথা শুনে জিহানের রাগ উঠে যায়, ধমকের স্বরে বলে, আমি বলেছি আমি যাব, আর আমার অনুমতি ছাড়া তুমি তাদের যাবে বললে কেন? আপনার নিজের বাড়িতেই তো যাচ্ছি, তাই না? আপনার যেতে আগ্রহ নাই কেন? কারণ আমি আমার ফ্যামিলিকে সেফটি রাখতে চাই। কি মনে করো আমি বুঝি না কিছু? আমাকে বিয়ে করার পেছনে যে অনেক বড় একটা কারণ আছে সেটা আমি ভালো করে জানি। হতে হতে পারে তুমি আমার পরিবারের কাউকে মেরে দিলে। আপনি কিন্তু ভুল বুঝছেন, আপনি যা ভাবছেন আসলে তা নয়, বিশ্বাস করুন। তোমার মতো একটা প্রস্টিটিউটকে আমি বিশ্বাস করব? লারার মুখ চেপে ধরে বলে, তুমি কাকে ফাঁসিয়ে বিয়ে করেছো জান? সিআইডি পুলিশ জিহানকে? আমার মা একজন লয়ার, অত সহজে তোমাকে ছেড়ে দেব না। আগে খুঁজে বের করে নেই বিয়ে কেন করেছো, তারপর দেখবে কি শাস্তি দেই। কলিং বেলের উচ্চ শব্দে ঘুম ভেঙে গেল শান্তিনীরের সব সদস্যের। একের পর এক কলিং বেল বেজেই চলেছে, 1 সেকেন্ডের জন্যও থামছে না। ঘড়ি কাঁটা জানান দিচ্ছে সময় 4:30। একটু পরে অবশ্য সবাই ঘুম থেকে উঠতো ফজরের নামাজ পড়তে, কিন্তু এভাবে উঠতো না, শান্তি মতো উঠতো। এখন তো সবাই একরাশ বিরক্তি নিয়ে উঠেছে। দিহানের বড় মা বড় চাচু রুম থেকে বের হলেন। ওনারা বের হয়ে দেখলেন অলরেডি অনেকেই বের হয়ে গেছে। বের না হয়েও তো উপায় নেই, সবাই কানে হাত দিয়ে নিচে নামতে লাগলো। যে অসভ্যতা এমন করছে তাকে দু একটা লাথি দিয়ে রাগ মেটাবে সবাই। দিহানের বড় মা চেঁচিয়ে বললেন, ওই কোন হারামি, একবার তো থাম। ওনার চেঁচিয়ে বলা কথাটা কারো কানে কিঞ্চিত পরিমাণও আসেনি। কলিং এর তীক্ষ্ণ শব্দ ছাড়া কিছুই কানে ঢুকছে না। সবাই একসাথে নিচে নামলো। ইসি এক হাত কানে চেপে এক হাত দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই অরিনকে দেখে ইসি রাগান্বিত স্বরে বলল, অরিন, তুমি তুমি এতক্ষণ ধরে অমানুষের মতো কলিং বেল বাজাচ্ছিলে? ইসির মুখে অরিন নামটা শুনে সবাই চমকে গেল। এই সময় অরিন তাদের বাসায়। সবাই একটু এগিয়ে আসলো। অরিন বোধহয় কোথাও গিয়েছিল, হাতে একটা লাগেজ। অরিনের পরনে একটা সুতির থ্রি পিস, চুলগুলো এলোমেলো, ঠোঁটের এক কোণে রক্ত জমে আছে, মনে হচ্ছে কেউ তাকে খুব উপদ্রব করেছে। লুপার মা এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়িয়ে অরিনের ঠোঁটের কাটা জায়গায় হাত দিলে। অরিন ব্যথায় আহ বলে আর্তনাদ করে ওঠে। লুপার মা ব্যথিত গলায় বললেন, রক্ত জমে আছে, কেউ কি তোমাকে মেরেছে? লুপার মায়ের কথায় অরিন ছল ছল চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। চোখ নামাতেই তার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। দিহানের বড় চাচু একটু রেগে গিয়ে প্রশ্ন ছুড়লেন, এই মেয়ে, এই সময় তুমি আমাদের বাড়িতে কেন? অরিন কোনো জবাব দিল না, চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজল। দিহানের মা বললেন, লুপা ওর রুমে ঘুমাচ্ছে, তোমার কোনো সমস্যা থাকলে আমাদের বলতে পারো। এই সময় তুমি এখানে কেন? এই মেয়ে, চুপ হয়ে আছো কেন? বলো কি হয়েছে? আর তুমি এই সময় কই থেকে এসেছো? অরিন কারো কথার কোনো জবাব দেয়নি, শুধু কেঁদেই গেল। দিয়ানের বাবাও তার চাচুরা প্রচন্ড বিরক্ত হলেন। লুপার মা
অরিনকে ধরে এনে সোফায় বসালেন, তারপর বললেন কি হয়েছে সেটা যেন তাদের বলে। অরিন আগের মতোই চুপ থাকলো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল, তবু কান্না থামালো না। দিহান হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। একটু আগে কলিং বেলের তীক্ষ্ণ টোনে তার ঘুম ভেঙে যায়। অলসতার জন্য উঠতে মন চায়, কিন্তু মনটা আকুপাকু করছে কে এসেছে এই সময় সেটা দেখার জন্য, তাই আর বিছানায় থাকতে পারল না। নিচে এসে অরিনকে দেখে দিহান 440 ভোল্টের শক খেল। চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকলো সোফায় বসা অরিনের দিকে। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। চোখ কচলিয়ে আবার তাকালো। এখনো সে অরিনকে দেখলো। মনের মধ্যে অজানা ভয় নাড়া দিল। আধার কেটে গেলে তার এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হবে, আর এখন অরিন তার বাসায়, তাও এই সময়। দিহানের ভয় হচ্ছে তার পরিবারকে যদি অরিন বলে দেয় তাদের বিয়ের কথা, তাহলে তো তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দেবে। শুধু কি তাই, তার স্বর্গের মতো পরিবার থেকে সে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। দিহান নিচে এসেছে দেখে তার মা তাকে বললেন, দিহান, যা তো লুপাকে ডেকে নিয়ে আয়। দিহান নামটা কানে যেতেই অরিন চোখ তুলে তাকালো। সিঁড়ির সামনে দিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। অকস্মাৎ এমন ঘটনায় উপস্থিত সবাইকে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অরিন হাউমাউ করে কান্না করছে। এদিকে ভয়ে দিহানের গলা শুকিয়ে কাট। যদি সবাই বিষয়টা জানে তাহলে কি হবে? দিহান অরিনকে কিঞ্চিত স্বরে কাপা গলায় বলল, অরিন, ছাড়, সবাই দেখছে। অরিন ছাড়ল না। দিহানের বড় চাচু রেগে দাঁতে দাঁত কিড়মিড় করে দিহানের বাবাকে চেঁচিয়ে বললেন, কি হচ্ছে এখানে এসব? লাজ লজ্জা মান সম্মান কি ধুয়ে খেয়েছো সবাই? দিহান এক ঢোক গিলে অরিনকে একটু জোর করে নিজের থেকে ছাড়ালো। দিহানের বাবা অরিনের সামনে এসে বললেন, এই মেয়ে, বের হও, বের হয়ে যাও এখান থেকে। বাবা। দিহান কিছু বলতে চায়, তার বাবা সামনে হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর আবার অরিনের দিকে তাকিয়ে বললেন, বেরিয়ে যেতে বলছি, তোমার কানে যায়নি? দিহানের বাবা বললেন, যে করে ফ্রেন্ড হোক, বেরিয়ে যাবে মানে এক্ষুনি বেরিয়ে যাবে। লোপার মা এগিয়ে এসে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, এই সময় তুমি এখানে কেন এলে অরিন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো তোমার মায়ের মতো, বলো আমায় কি হয়েছে। অরিন ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। দেখো অরিন, এবার কিন্তু আমিও রেগে যাচ্ছি। তুমি কেন এই সময় এখানে বলো? তুমি কি কোথাও গিয়েছিলে? এই অবস্থা কোথা থেকে এসেছো? ইসি বলে। সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অরিন কারো কথার কোনো জবাব দিচ্ছে না। দিহানের বড় চাচু রেগে গিয়ে টি টেবিলের উপর থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। অরিন কিঞ্চিত কেঁপে ওঠে। গ্লাস ভাঙা ঝনঝন শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। উনি গর্জে উঠে বললেন, এটা ভদ্রলোকদের বাড়ি, এর সাথে এসে এলোপাতাড়ি কলিং বাজানোর, এসে ন্যাকা কান্না করা, এসব কোন ধরনের ফাজলামো শুরু করেছো? অরিন উনার রাগ দেখে ভয় পেয়ে যায়। চুপচাপ লাগেজ থেকে একটা কাগজ বের করে। কাগজ বের করেছে দেখেই দিহানের বুকটা ধুপ করে ওঠে। এটা তো তাদের বিয়ের কাগজ। অরিন তো বলেছিল কখনো অধিকার চাইতে আসবে না। তাহলে ভয়ে দিহানের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ঠান্ডার সময়ও সে ঘেমে একাকার। অরিন কাগজটা দিহানের বাবার দিকে এগিয়ে দেয়। দিহানের বাবা হাত বাড়িয়ে দিলেন কাগজের দিকে। ওনার হাত যত এগিয়ে যাচ্ছে দিহানের দম ততই আটকে আসছে। গলা শুকিয়ে চৌচির একের পর এক শুকনো ঢোক গিলতেই আছে। দিহানের বাবা কাগজ হাতে নিয়ে সেটা দেখতে লাগলেন। কাগজটা দেখে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। দিহানের বড় চাচু কাগজটা নিলেন। ওনারও একই অবস্থা। একে একে সবাই কাগজটা দেখল। দিহানের বাবা দিহানকে জিজ্ঞেস করলেন। দিহান কিছু বলতে পারল না। অরিনের এই কাজে সে বাকরুদ্ধ হয়ে গেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। লুপার মা এগিয়ে এসে অরিনকে বললেন, তোমাদের বিয়ের কথাটা কি লুপা জানে? অরিন না সূচক মাথা নাড়ালো। লুপার মা আবার বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি আমার অধিকার চাই। দিহানের দিকে তাকিয়ে বলল, আমার স্বামী চাই। অরিনের কথায় দিহানের মাথায় বাজ পড়ল। অবাক হয়ে তাকিয়ে থাকলো অরিনের দিকে। অরিন এমন কিছু করবে বলে সে কল্পনাই করতে পারেনি। যদি অরিন তাকে বলতো সে তার অধিকার চায় তাহলে দিহান বিনা দ্বিধায় সেটা দিয়ে দিত।
কিন্তু এভাবে তার পরিবারের সামনে এসে, তাও তার এঙ্গেজমেন্টের দিন। দিহানের কানে বাজলো অরিন বলেছিল, শুধু একটা কাবিন নামার দরকার ছিল, সেটা পেয়ে গেছি। এখন আপনি আসতে পারেন। দিহান অরিনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। লুপার মা দিহানকে বললেন, দিহান বাবা, আমি হয়তো এই পরিবারের ছোট বউ, কিন্তু তোমার গুরুজন, তাই কিছু কথা বলবো। বিয়ের ডেট দেখে মনে হচ্ছে তন্ডা মায়ের সম্পর্ক মেনে নেওয়ার ঠিক 2 দিন পরই বিয়েটা হয়েছে। বিয়ে যদি হয়ে গেল, তাহলে তন্ডা মাকে কেন ঝুলিয়ে রাখলে? আর এত দূর পর্যন্ত কেনই বা আসলে? কয়েক ঘন্টা পর তোমার এঙ্গেজমেন্টের জন্য মানুষ আসবে। এত মানুষকে ইনভাইট করা হয়েছে, কাকে রেখে কাকে না বলা হবে? আর তন্দ্রামা, ওদেরকে বলবেন উনি যে ওদের কথা দিয়েছেন, উনি কিভাবে মুখ দেখাবেন ওনাদের? আর মানুষজন যখন এসে শুনবে এসব, তখন কি হবে? কোথায় যাবে এই পরিবারের মান সম্মান? দিহানের মা বললেন, চুপ করো সবাই, আমি আগে দিহানের মুখে সব শুনবো। দিহানের মুখোমুখি দাঁড়িয়ে কান্না জড়িত কাপা গলায় বললেন, দিহান, এসব কি সত্যি? সত্যি তুই বিয়ে করেছিস? মাথা নিচু করে দাঁড়িয়েছিল দিহান। মায়ের প্রশ্নে চল চল চোখে তাকালো মায়ের দিকে। উনি আবার বললেন, এই কাগজটা আসল? দিহান ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দিহানের মা 2 কদম পিছিয়ে গিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সবাই এমন একটা ধাক্কা খেয়েছে যে তাদের জবান বন্ধ হয়ে গেছে। তাদের জবান দিয়ে কথা বের হচ্ছে না। চারিদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। দিহান তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসলে দিহানের বাবা হাত বাড়িয়ে দিহানকে থামিয়ে দিলেন। তারপর বললেন, দিহান কান্না জড়িত গলায় বলল, বাবা আমার কথাটা শোনো। হানিফ চৌধুরী সেখান থেকে চলে গেলেন উপরে। দিহান পেছন থেকে বারবার বলল, বাবা প্লিজ আমার কথাটা শুনে যেও না বাবা প্লিজ। থামলেন না উনি, চলে গেলেন উপরে। দিহান তার মায়ের পায়ের কাছে বসে হাত জোর করে মিনতি স্বরে বলল, আম্মু তুমি তো আমাকে বোঝো, প্লিজ আগে পুরোটা শুনে তারপর ভুল বোঝো। দিহানের মা কাটা গলায় বললেন, তুই আমার ছেলে নয়। চোখের পানিটা মুছে উনিও উপরের দিকে পা বাড়ালেন। দিহান তার মাকে বারবার পেছন থেকে ডাক দিল। উনি থামলেন না। একে একে সবাই চলে গেল। দিহানের চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। যে ভয়টা সে এতদিন পেয়েছিল সেটাই হলো। তার বাবা মা, তার পুরো পরিবার তাকে ভুল বুঝলো। দিহান বসা থেকে উঠে দাঁড়িয়ে অরিনের সামনে গেল। অরিন দিহানের দিকে অপরাধী চোখে তাকালো। দিহান গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাস ঠাস করে পরপর 3-4টে থাপ্পড় দিল অরিনের 2 গালে। অরিন গিয়ে ছিটকে পড়ল ফ্লোরে। কাটা ঠোঁট আবারও কেটে যায়। গলগল করে রক্ত বের হয় সেখান থেকে। ফ্লোরে রাখা অরিনের হাতটা দিহান পা দিয়ে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন আগুনে ঝাঁপ দিয়েছো তাহলে পুড়ে পুড়ে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আজ থেকে দেখবে তুমি দিহানের ভয়ঙ্কর একটা রূপ। দিহান অরিনকে এভাবে টর্চার করবে অরিন তার স্বপ্নেও ভাবেনি। সে ভাবতো দিহানই একমাত্র মানুষ যে তাকে বুঝে কেয়ার করে, কিন্তু না বুঝেনি তাকে দিহান। দিহানের পায়ের নিচে নিজের হাতটা ছাড়াতে অন্য হাতে দিহানের পা সরাতে চাইল অরিন। দিহান আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্বামী চাই অধিকার চাই তাই না? কি মনে করেছো তুমি যা খুশি তাই করবে আর আমি সব সহ্য করে নিব? হুম, এতটা ভালো মানুষ আমি নই। বসে অরিনের চুলের মুঠি ধরে বলল, আজ তন্দ্রার সাথে এঙ্গেজমেন্ট নয়, বিয়ে হবে। আমার বউ হয়ে থাকবে তন্দ্রা, আর তার চাকরানি হয়ে থাকবে তুমি। দিহানের মুখে তন্দ্রা নাম শুনে অরিন চমকে ওঠে। কিঞ্চিত স্বরে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, তন্দ্রা? দিহান আরো জোরে চুলের মুঠি ধরে বলে, হ্যাঁ তন্দ্রা। অরিন ব্যথায় আহ বলে আর্তনাদ করে চোখ খিচে ফেলে। দিহান অরিনকে ধাক্কা দিয়ে ফেলে উপরের দিকে চলে যায়। তার বাবা মাকে বলবে গিয়ে কিভাবে বিয়ে হয়েছে। অরিনকে শাস্তি সে দিবেই দিবে। তন্দ্রাকে নিজের বউ করে এনে সেই শাস্তি তার দ্বিগুণ করে দিবে সে। চুপ থাকার সময় শেষ। সে বুঝে গেছে অরিন কোনো ভালো টাইপের মেয়ে নয়। অরিন তার পরিবারের জন্য বিপজ্জনক, তাই সবাইকে সবটা জানানো উচিত। অরিনের প্রতি তার রাগ হচ্ছে।
ভীষণ রাগ হচ্ছে। কাল রাতে তারা সবাই মিলে নীলদের বাসায় গিয়েছিল। নীলের বাসায় তালা ঝোলানো ছিল। শাওনের বাসায় গিয়ে শাওনকে পায়, কিন্তু শাওনের মা অসুস্থ বলে শাওন তার সাথে যায়নি। একই রাত 2টা পর্যন্ত সে নীলকে খুঁজেছে। এমন কোনো জায়গা নেই যেখানে সে ফোন দিয়ে খোঁজ নেয়নি, কিন্তু কোথাও পায়নি খুঁজে। 3টার দিকে বিছানায় কাত হয়েছিল, সাথে সাথে চোখ লেগে যায়। আর তার 1.5 ঘন্টা পরেই অরিনের আগমন ঘটে। এই সময় দিহানের জায়গায় যে কেউ থাকলে তারও মেজাজ খারাপ হতো। একটার উপরে আর একটা প্রেশার সে নিতে পারছে না। কলিং বেল বেজে উঠতেই লারা এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখলো জিহান দাঁড়িয়ে আছে, চেহারা চিন্তার ছাপ। লারা বলল, মাত্রই তো বের হলেন, চলে আসলেন যে, কিছু ফেলে গেছেন নাকি? জিহান কোনো উত্তর দিল না, পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। দরজা ভেজিয়ে লড়াও পিছু পিছু গেল। জিহান রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গোছাতে লাগলো। লারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। জিহান নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, তোমার লাগেজ গুছানো না থাকলে গুছিয়ে নাও। আমরা কি কোথাও যাব? আমি তোমাকে যা বলছি তাই কর। জিহানের ধমক শুনে লারা চুপ হয়ে যায়। তার লাগেজ এখনো গোছানো আছে। লাগেজটা নিয়ে এসে জিহানের সামনে দাঁড়ালো। জিহান লারার দিকে তাকিয়ে বলল, বোকরা পইরেও আমার তো বোরকা নাই। থাকবে কেমনে? ক্লাবে ক্লাবে অন্তর্বাস পরে ঘুরলে তো আর বোরকা লাগে না। প্রস্টিটিউট কোথাকার। লারা মাথা নিচু করে ফেলে। জিহানের মুখে এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে, তবুও তার কষ্ট হয়। তাকে এভাবে কথা বলার সাহস কারণই ছিল না। নিয়তি আজ তাকে এত কিছু সহ্য করাচ্ছে। বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারা খাটের এক কোণে বসলো। জিহান যখন কাপড় গোছাচ্ছে, সে আর দাঁড়িয়ে থেকে কি করবে? জিহান তো তাকে একটা কাপড় ধরতেও দিবে না। লারাকে বসতে দেখে জিহান বলল, কি ব্যাপার, বসে কেন? তো কি করব? কি? আমি তোমাকে একটা কথা বলছি বলে আমাকে পাল্টা প্রশ্ন করছো? আমি তো স্বাভাবিকভাবেই কথাটা বললাম, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি আমার সাথে তর্ক করছো? আমি কখন তর্ক করলাম? তুমি আবার তর্ক করছো? লারা চুপ হয়ে গেল। আসলে সে কোনো কথাটা বললে যে সেটা সঠিক হবে সেটাই সে ভেবে পায় না। সে যেই কথা বলে বা যেই কাজ করে সেটাটাই জিহান তার ভুল ধরে। লাগেজ কখনো শেষ হলে গুছানো জিহান লারাকে আসো বলে নিজের লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। লারাও তার পিছু পিছু বের হয়। আয়রে সে জিহান গাড়িতে বসে, কিন্তু লারা দাঁড়িয়ে থাকে। সে পিছনে বসবে নাকি সামনে বসবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায়। কোথায় বসলে যে জিহান তাকে ঝাড়ি দিবে না সেটাই বুঝতে পারছে না। কি হয়েছে? খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ওঠো এসে। মানে আমি কোথায় বসবো? আমার মাথায় বসো। গাড়িতে কি জায়গা নেই নাকি? লারা চুপচাপ গাড়িতে উঠে বসে। জিহান আবারও ধমক দিয়ে বলে, সামনের সিটে কেন বসেছো? পিছনে যাও। লারা বের হয়ে পিছনে চলে গেল। লারা বাম দিকের সিটটায় বসলো। জিহান বলল, বামের সিটে কেন? ডানের সিটে বস। লারা ডানের সিটে বসে। জিহান গাড়ি স্টার্ট দিবে তখনই বলে উঠল, এই সামনের সিটে আস। লারার এবার মেজাজ খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে সামনে গিয়ে বসে, ঠাস করে গাড়ির দরজা লাগায়। জিহান আবারও ধমক দিয়ে বলে, এত জোরে গাড়ির দরজা লাগাও কেন? যদি ভেঙে যায়? সরি। সিট বেল্ট লাগাও। জি। জিহান গাড়ি স্টার্ট দিল। লারার ইচ্ছে করছে একবার জিজ্ঞেস করতে কোথায় যাবে। তারা কিন্তু ভয় আর জিজ্ঞেস করা হচ্ছে না। গেলে দেখতে পারবে তারা কই যাচ্ছে, সেটা ভেবেই চুপ করে বসে থাকলো। অরিনের প্রতি লুপার অনেক রাগ হচ্ছে। সে বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও তাকে অনেক কিছুই জানেনি। নীলের জন্য তার মনটা এমনিতেই খারাপ, তারপর তাদের পরিবারের সম্মান নিয়ে অরিনের এমন কাজ লুপার মনকে আরো বিগড়ে দিয়েছে। অরিনের নামটা মনে আসতেই বিরক্ত বিরক্ত লাগছে। বেহায়া মন চাইছে একবার গিয়ে অরিনকে দেখতে, কিন্তু পরক্ষণে নিজের ইচ্ছে দমিয়ে দিচ্ছে। অরিনকে নিয়ে এমন কিছু সে কখনোই কল্পনা করেনি। বাড়ির সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে দিহানের বিয়ের জন্য। এখনো মেহমান আসেনি, একটু পরেই এসে যাবে। জিহানও নাকি আসছে। সবাই এঙ্গেজমেন্ট এসে বিয়ে খাবে ভেবেই হাসি পাচ্ছে লুপার।
সবাই আয়োজন ছোট করে করতে চাইছিল, কিন্তু তার সো কল আম্মু বলেছেন এটা নাকি এই বাড়ির প্রথম বিয়ে হয়, তাই এটা বড় করে হওয়া চাই। চোখ বন্ধ করে খাটে বসে আছে দিহান। কেন জানি তার ভেতরটা খুব কাঁদাচ্ছে। অরিন তার সাথে এমন করেছে বলে, নাকি সে অরণ্যের সাথে এমন করছে বলে ভেতর কাঁদছে, সে বুঝতে পারছে না। বারবার চোখে ভেসে উঠেছে অরিনের কান্নারত চেহারা। কি এমন হয়েছে তার যে সে এভাবে এমনটা করলো? সত্যি কি অরিন তাদের পরিবারের শত্রু, নাকি অন্য কিছু? সে তন্দ্রাকে বিয়ে করে ফুল করবে না তো? দিহানের মাথা ভনভন করতে লাগলো। মাথায় কিছু আসছে না তার। সার্ভেন্ট অরিনের লাগেজটা এনে দিহানের রুমে রেখে গিয়েছিল। সেখানে চোখ পড়তেই দিহান উঠে গিয়ে লাগেজ খুললো। লাগেজে কয়েকটা দামি দামি শাড়ি আর ড্রেস আছে। দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল দিহানের। অরিন এত দামি কাপড় চোপড় কই গেল? একটা শাড়ি লুপার মায়ের একটা শাড়ির মতো লাগলো। পরক্ষণে ভাবলো হয়তো লুপা দিয়েছে অরিনকে, বাট বাকি শাশুড়িগুলো কে দিল? লাগেজটাও কেমন চেনা চেনা মনে হচ্ছে। লাগেজের ভিতর অরিনের মোবাইল রাখা। লাগেজে মোবাইল ফোন দেখে হাসি পেল দিহানের। ফোন হাতে নিয়ে স্ক্রিনের পাওয়ার জ্বালাতেই দিহান শক খেল। অস্পষ্ট ঠোঁটে বলে উঠল, তন্দ্রার সাথে অরিনের ছবি। ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে দিহান। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক সুন্দর লাগছে। এসব কি হচ্ছে তার সাথে? পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগে। এই সময় তার শাওন ও নীলকে খুব প্রয়োজন। বালিশের নিচ থেকে ফোন বের করে আগে নীলের নাম্বারে ডায়াল করলো। না, যায়নি কল। এখনো সেই বিরক্তিকর মহিলা বলছে নীলের ফোন বন্ধ। শাওনকে কল দিল, শাওনের ফোনও বন্ধ। রাগে ফোন ছুঁড়ে মারলো দেয়ালে। ফোনটা ছিটকে পড়লো গিয়ে দূরে। ফোনটা ভেঙে গেছে, সেদিকে দিহানের খেয়াল নেই। আপাতত তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে অরিন? তন্দ্রার সাথে তার কি এমন সম্পর্ক? এই মুহূর্তে নীল থাকলে তাকে যে কোনো একটা বুদ্ধি দিতে পারত, কিন্তু হারামিটা যে কই উধাও হয়েছে। নীলের কথা মনে আসতেই দিহানের মনটা আরো খারাপ হয়ে গেল। নীলের অভাবটা সে বুঝতে পারছে। জিহানেরও আসতে এত দেরি হচ্ছে কেন আল্লাহ জানে। তন্দ্রা আর তার মা মাত্র আসলো, তারা শান্তি নিরে। তন্দ্রাকে কেউ নিতে আসলো না। শেষে লোপার মা এগিয়ে এসে তন্দ্রাকে নিয়ে রুমে ঢুকলেন। তন্দ্রার মা সবাইকে সালাম দিলেন। দিহানের মা চাচিকে জড়িয়ে ধরলেন। দিশা চলে গেল অন্যদিকে। পুরো বাসা ভর্তি মেহমান, চারিদিকে হইচই। এত মানুষজন একদিনে কিভাবে ইনভাইট করলো তারা? তন্দ্রার মা সবার সাথে আলাপ করছেন। কত সুন্দর হাসি মুখে কথা বলছেন। দিহানের মা একদম গলে গেলেন। সে কখন থেকে রুমে বসে আছে দিহান। তন্দ্রারা এসে গেছে, সব মেহমান এসে গেছে জেনেও সে এইভাবেই বসে আছে। কি করবে সে? রাগের মাথায় এমন কিছু করা ঠিক নয় যেটা পরে আমাদের সামনে এসে কাল হয়ে দাঁড়ায়। সে যে এখন তন্দ্রাকে বিয়ে করবে বলছে, তার কি জেদের মাথায় এমনটা করা ঠিক হবে? অরিন আর তন্দ্রার পিকচার একসাথে, মানে ওদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে নয়তো এভাবে ওয়ালপেপারে তাদের পিক থাকতো না। আচ্ছা, ওরা দুজন এক হয়ে খেলায় নামেনি তো? সে দুজনকেই বিয়ে করে ঘরে তুললো, তখন কি হবে? আবু, কি করছো? তন্দ্রার গলা কানে আসতেই দরজার দিকে তাকালো দিহান। লাল রঙের একটা লেহেঙ্গা পরেছে, মুখে সেই 1 কেজি ময়দা লাগানো, 32 পাটি দাঁত বের করে হাসছে। দিহান কপাল কুঁচকে ফেললো। তন্দ্রা হেলে দুলে হেঁটে রুমে ঢুকে দিহানের সামনে আসলো। দিহান আরো বেশি বিরক্ত হলো। এমনিতেই অরিনের সাথে তার ছবিটি নিয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তন্দ্রার এসব তার মেজাজ আরো বিগড়ে দিচ্ছে। বাইরে সব মেহমান এসে গেছে আর তুমি এখানে বসে আছো, রেডি হবে না? দিহান অগ্নি দৃষ্টিতে তন্দ্রার দিকে তাকিয়ে আছে। তন্দ্রা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু করেছি? দিহান আগের মতোই তাকিয়ে আছে। তন্দ্রা বলল, মানুষ তার চেপকে প্রতি ঘন্টায় ফোন দেয়, আর কাল থেকে তুমি না আমাকে কল করছো না আমার ফোন তুলছো, নিজে একটা কল দিচ্ছ না, নিরামিষ একটা। দিহান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। তন্দ্রার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি চাও তোমরা? কেন লেগেছো আমার পরিবারের পিছু? তোমরা দুজন এক হয়ে খেলছো, তাই না? ভেবেছিলে ধরা খাবে না, ইচ্ছে মতো নাচাবে দুজন। কি বলছো তুমি এসব দিহান?
আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কার সাথে খেলছি আমি। নাটক করবে না আমার সামনে। তোমাদের দুজনকে আমি ভালো করে চিনি। তোমরা বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে অন্যরকম। যে তোমাদের ভালো ভাববে তার মতো বোকা এই জগতে একটাও নেই। ধ্যান ছাড়ো প্লিজ, কি বলছো তুমি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিহান কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে চিল্লাচিল্লি শোনা যায়। দিহান তন্দ্রার হাত ছেড়ে দৌড়ে চলে যায় নিচে। তন্দ্রাও লেহেঙ্গা ধরে দিহানের পিছু পিছু দৌড়ে আসে। তন্দ্রার মা কি নিয়ে যেন চিল্লাচিল্লি করছেন। দিহানের মাথায় কিছুই ঢুকছে না। মাঝখান থেকে কথা শুনলে অবশ্য কিছু বোঝার কথাও না। দিহান লুপাকে জিজ্ঞেস করলো, কিরে কি হইছে? কে জানি তোমার বিয়ের কথাটা ওনাকে বলে দিয়েছেন। কি? হুম। কিন্তু এটা তো আমাদের ঘরের মানুষ ছাড়া বাইরের কেউ জানে না। তাহলে উনি জানলেন কেমনে? সেটাই তো ভাবছি। তন্দ্রার মা চিল্লাচিল্লি করেই যাচ্ছে। ছোট লোক, বেঈমান, মুখোশধারী, যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছে। দিহানের বাবা চাচারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সব মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দিহানের বাবার একজন বন্ধু এসে তন্দ্রার মাকে বললেন, আচ্ছা, আপনি যে বলছেন ওরা আপনার সাথে খেলা করছে, দিহান আগে থেকে বিবাহিত, তার বউ আছে, এসব কে বলেছে আপনাকে? তন্দ্রার মা গলা উঁচিয়ে বললেন, যেই বলুক, আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি দিতে পারবো। কি প্রমাণ দেখান দেখি। আম্মু চুপ করো, কি সব বলছো তুমি? তন্দ্রার মা দুজন সার্ভেন্টকে ডেকে বললেন, যাও, যে কোনো গেস্ট রুমে একটা মেয়ে আছে, তাকে নিয়ে আসো। তন্দ্রার মায়ের হুকুমে তারা সব গেস্ট রুম খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে তারা অরিনকে ধরে নিয়ে আসে। দুগালের দুপাশে চুল ছড়িয়ে আছে। নাক আর ঠোঁট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পুরো মুখ চুলে ঢেকে আছে। অরিনকে চিনাই যাচ্ছে না। তন্দ্রার মা একটা মেয়েকে ধরে আনছে দেখে দিহানের বাবার বন্ধুকে বললেন, লোক, প্রমাণ আসছে। উপস্থিত সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে। তন্দ্রা দিহানের দিকে একবার তাকিয়ে আবার উপরে তাকালো। তন্দ্রার মা বাঁকা ঠোঁটে বিদ্রুপের হাসি হাসছে। অরিনকে এনেই সবার সামনে দাঁড় করিয়ে সার্ভেন্টরা চলে গেল। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডান গালের চুলগুলো কানে গুজে নিল। অরিন চুল কানে গুজতেই তন্দ্রার মায়ের ঠোঁটের হাসি উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালেন। তন্দ্রা চেঁচিয়ে বলল, আইরিন তুই? তন্দ্রা চিৎকারে অরিন চোখ তুলে তাকিয়ে সেও শক হয়। অবাকের চোখে তাকিয়ে থেকে শুকনো ঠোঁট নাড়িয়ে কিঞ্চিৎ স্বরে বলে, তন্দ্রাপু। অরিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভেতর ফেটে কান্না আসছে। এ কাকে দেখছে সে? তাহলে এটাই দিহানের তন্দ্রা? সে তাহলে তার বোনের ক্ষতি করলো? তন্দ্রা তো সৎ বোন, সৎ বলতে পুরোপুরি সৎ। অরিনের মা মারা যাওয়ার পরে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, তখন তন্দ্রার বয়স 3। তন্দ্রা জহুরার আগের স্বামীর মেয়ে। কিন্তু অরিন কখনো তন্দ্রাকে সৎ বোন ভাবেনি। সবসময় নিজের বোন ভাবত, একদম তার মোহিনী, যার সাথে ফোনে কথা বলছিল, আপুর মতো ভাবত। অরিন জানতো তন্দ্রার বিয়ে ঠিক, কার সাথে ঠিক, কোথায় ঠিক, সেটা সে জানতো না। তাকে কিছু জানানো হয়নি। এমনকি তারা যে বাসায় থাকে সে বাসায়ও তন্দ্রার বরপক্ষ আসেনি। এসেছিল তন্দ্রার মামাদের বাসায়। তন্দ্রারা ওদের বলেছিল ওটাই তাদের বাসা। অরিন অবাক হয়ে তন্দ্রার দিকে তাকিয়েছিল। তখনই তাকে ঠাস করে চড় মারেন জহুরা। কর্কশ গলায় বলেন, খালনাগিন, তুই তাহলে দিহানের বউ? তন্দ্রা কাঁদতে কাঁদতে বলে, দুধ কলা দিয়ে তুমি কাল সাপ পুষেছো আম্মু। বলেছিলাম না তোমায় ওর কোনো বন্ধুর বাসায় যায়নি, ও মিথ্যে বলেছে, খোঁজ নিয়ে দেখো। কিন্তু তুমি বিশ্বাস করনি। ফুপিয়ে কেঁদে উঠে তন্দ্রা। উপস্থিত সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। দিহান তন্দ্রাকে বলল, তো তো তন্দ্রা, তুমি ওকে চিনো? তন্দ্রা চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, বোন হয় ও আমার। তন্দ্রার কথাটা যেন বিকট শব্দে দেয়ালে বাড়ি খেল। আবার সেই কথাটা দেয়াল বলে উঠল। দিহানের পরিবারের সবাই শক্ট হলো। এ যেন শক্ট হওয়ার প্রতিযোগিতা চলছে। তন্দ্রার একটা কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল। দিহান কাটা গলায় তন্দ্রাকে বলল, তো
তো তোমরা দুজন বোন? হ্যাঁ, আমরা 2 বোন। আর আমাদের 2 বোনকে নিয়ে তুমি খেলছো। প্রথমে একটাকে বিয়ে করেছো, আর আজ একজনকে বিয়ে করতে চাচ্ছ। অরিন মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে যাচ্ছিল। দিহানকে তন্দ্রা এমন কথা বলতেই অরিন মুখ তুলে বলল, আপু, ওনার কোনো দোষ নেই। চুপ, তুই একটাও কথা বলবি না। আমার ঠিকই বলে, তুই একটা অভিশাপ। প্রথমে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, তারপর আমার বাবাকে খেয়েছিস, তারপর আমার ছোট ভাইটাকে খেলি, এখন আমার ভালোবাসার দিকেও হাত বাড়ালি। 12 ভাতারি আম্মু তোকে এমনি এমনি বলে না, তুই আসলে একটা 12 ভাতারি। লোকে ঠিকই বলে তুই একটা বেশ্যা। তন্দ্রা একের পর এক কথা বলেই যাচ্ছে, আর অরিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না করছে। যখন তন্দ্রা বেশ্যা কথাটা বলল, তখন ঠাস করে একটা শব্দ হলো। অরিন চোখ তুলে তাকিয়ে দেখলো তন্দ্রা গালে হাত দিয়ে বসে আছে, আর দিহান রক্তিম চোখে তাকিয়ে আছে তন্দ্রার দিকে। তন্দ্রার চোখ রাঙিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি। মুখ সামলে কথা বল, নয়তো মায়ের কাকে বলে সেটা বুঝিয়ে দেব। তন্দ্রার মা দিহানের দিকে তেড়ে এসে বললেন, এই ছেলে, কি করবে তুমি? হ্যাঁ, মারামারি শেখাও? না, সেটা আপনাদের শেখাতে হবে কেন? আপনার স্বামী তো একজন খুনি ছিলেন। কিভাবে মানুষকে মারতে হয় সেটা আপনাদের এমনিতেই জানা আছে। মুখ সামলে কথা বলো দিহান। বলুন না, মুখ সামলে কথা কি করবে তুমি? দিহান আর তন্দ্রার মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অরিনের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, তার জন্য আজ এই পরিস্থিতি তৈরি হলো। নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে অরিন। তার জীবনটাই এখন এমন হয়ে গেছে যে কান্না ছাড়া তার কোনো উপায় নেই। মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কয়েকজন তো দিহানের বড় চাচুকে বলে দিচ্ছে, আমরা কি এবার আসতে পারি? একজন বলছেন, এসব তামাশা দেখতে কি আমাদের ডেকেছেন আপনারা? আজ শান্তিনীর যতটা অপমানিত হচ্ছে, ততটা হয়তো তাদের পূর্বপুরুষরাও হয়নি। সবকিছুই হচ্ছে অরিনের জন্য। সবার অসহায় মুখের দিকে তাকিয়ে অরিনের ইচ্ছে করছে একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বলতে, এই সেই মুখোশধারী শয়তান যে চায় এই পরিবারটা ধ্বংস হয়ে যায়। কিন্তু পারছে না অরিন বলতে, কারণ এক অদৃশ্য শিকলে তার হাত পা জবান সবকিছু বাঁধা। দিহানের বাবাদের তার পরিবারের সবাই উপরে চলে গেল। তন্দ্রার মা অরিনকে বললেন, কি ভেবেছিস তোর মতো কালনাগিনকে এই ঘরে রাখবে? যখন ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তো আমার দৌড়ে যাবি, তখন এর হিসাব। বলেই তন্দ্রাকে টানতে টানতে নিয়ে চলে যান তিনি। এক একে সব মেহমান চলে যায়। যাওয়ার আগে যা নয় তা বলে যায়। দিহানের মা এসে বলেন, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এই বাসা থেকে। অরিন অসহায় চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহানের মা আবার বলে ওঠেন, কি হলো, বেরিয়ে যেতে বলছি না? অরিন কাঁদতে কাঁদতে বের হতে লাগলো। তখনই দিহান বলে উঠল, দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, তবে শুধুমাত্র একজন কাজের লোক হিসেবে। আমার পরিবারকে ছোট করার অপরাধে সারা জীবন এই বাড়ির দাসী হয়ে থাকবে তুমি।